আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপুরা আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমার কথা? মাশাআল্লাহ জি শোনা যায়। আচ্ছা, উম আমরা তাহলে শুরু করি। বাকিরা আস্তে, আস্তে আসবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আম আমরা আজকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। সুবহানাল্লাহ। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলতেছি। এটাই অনেক বড় একটা ব্যাপার। আ আলহামদুলিল্লাহ। তো দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। যার দেখানো পথে আমরা চলার চেষ্টা করছি, যিনি আমাদেরকে সবসময় গাইডেন্স দিয়েছেন। রহমত বরকত বর্ষণের দোয়া করছি সেই সকল মর্দে মুজাহিদের রুহের প্রতি যারা সারা বিশ্বব্যাপী আ ইসলামের প্রদীপ জ্বালানোর জন্য জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন এবং যাচ্ছেন। তো আজকে প্রোগ্রামে উপস্থিত সকল বোনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের প্রোগ্রামের শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। তেলাওয়াত করবেন আমাদের বোন ফাহিমা। ফাহিমা তুমি কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম আপু। জি আপু আমি ফাহিমা শুরু করি। আপু আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা ফাহিমার পরে আমি একটু বলতে চাচ্ছি আমার একটু ইমার্জেন্সি আছে। ফাহিমার পরে আপু সরাসরি আমাদের ডক্টর নুজহাতারা আপু সরাসরি আলোচনাটা শুরু করলে খুব ভালো হবে। জি আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বলো, আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের ব্যাপারে? ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তারা মনে করে যে তারা সৎ কাজ করছে।
ওরাই তারা যারা অস্বীকার করে তাদের রবের নিদর্শনাবলী ও তার সাথে তাদের সাক্ষাতের বিষয়, ফলে তাদের কাজ নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামত দিবসে তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা রাখবো না। জাহান্নাম এটাই তাদের প্রতিফল, যেহেতু তারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও রাসূলগণকে গ্রহণ করেছে বিদ্রূপের বিষয়স্বরূপ। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা স্থায়ী হবে, তা হতে স্থানান্তর কামনা করবে না। বলো, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়, তাহলে আমার রবের কথা শেষ হবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। সাহায্যার্থে এর অনুরূপ আরো সমুদ্র নিয়ে এলেও। বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কেহকে শরিক না করে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাজাকিল্লাহ খয়রান ফাহিম আক্তারকে এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করে শোনানোর জন্য। আমরা তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম বোনেরা। সন্তান আমাদের জীবনের আনন্দ, আবার একই সঙ্গে আল্লাহর দেওয়া একটি সুন্দর আমানত। তাই তারা যখন কথা শোনে না বা ভুল আচরণ করে, তখন শুধু রাগ না করে কিভাবে ধৈর্য, ভালোবাসা আর সঠিক কৌশল দিয়ে আমরা তাদেরকে শিখাতে পারি, আজকে আমরা সেটাই সহজভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা কিন্তু সাধারণ যে আমরা প্যারেন্টিং অ্যাডভাইস পেয়ে থাকি বিভিন্ন ধরনের, সেগুলো না, বরঞ্চ রিসার্চ বেসড। এবং আমরা আমাদের আমি যেহেতু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চাইল্ড সাইকিয়াট্রিতে পড়াশোনা করছি, তো আমরা রোগীদের সাথে যে সমস্ত প্যারেন্টিং কৌশল অ্যাপ্লাই করি সেগুলো নিয়ে আমরা মূলত এই প্রেজেন্টেশনটা করব। তো আমি চাচ্ছি যে প্রেজেন্টেশনটা ইন্টারেক্টিং হোক। আপনারা কখনো কিছু বুঝতে না পারলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা করবেন। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, বাচ্চাদের আচরণ পরিবর্তন করার আগে আমাদের বুঝতে হবে যে বাচ্চাদের আচরণগত সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, কি কি কারণে একটা আহ, আহ, সন্তান হচ্ছে এমন আচরণ করে যেটা আমাদের কাম্য না। প্রথমত, আমরা যেটা বলি যে বাচ্চা দুষ্টু, আমার বাচ্চা এরকমই, কিছু বাচ্চা দুষ্টু, কিছু বাচ্চা শান্ত, এটাকে আমরা বলি বাচ্চাদের টেম্পারামেন্ট, যেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, বাবা মার আচরণ, তারপরে হচ্ছে পরিবেশগত আচরণ, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে এবং এটা হচ্ছে ফিক্সড। কিন্তু এটা পার্সেন্টেজ খুবই কম, দেখা যায় বাচ্চার 10-20% আচরণ হচ্ছে নির্ভর করে যে সে জেনেটিক্যালি তার টেম্পারামেন্ট কিরকম, সে কি রাগী নাকি জেদি নাকি একটা শান্ত বাচ্চা। এরপরে আর একটা যে ফ্যাক্টর সেটা হচ্ছে মেইন, যেটা 80-90% ক্ষেত্রে বাচ্চা যে বিহেভিয়ার করে সেটা আসলে সে শিখে তার পরিবেশের মাধ্যমে। এবং পরিবেশের মাধ্যমে কিভাবে শিখে সেটাই আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমত হচ্ছে যেই বিহেভিয়ারটা বা যেই আচরণটা সে পুরস্কৃত হতে দেখে বা যেই আচরণের কারণে সে মনোযোগ পায়, সেই আচরণটাই সে বেশি বেশি করে। এবং যেই আচরণে সে রিইনফোর্সমেন্ট কম পায়, মনোযোগ কম পায়, পুরস্কার কম পায়, সেই আচরণটা সে কম করে। এটা হচ্ছে পৃথিবীর সবাই আমরা কিন্তু এভাবেই লার্নিং করি, বড়রাও বাচ্চারাও। ইভেন হচ্ছে আমরা যে ডগ ট্রেনিং করি, আহ, কুকুরকে যে ট্রেনিং দেওয়া হয়, আমরা রিসার্চে হচ্ছে গিয়ে এটা ল্যাবরেটরিতে ইঁদুরদের উপরে এই পরীক্ষাগুলো করা হয় এবং সবকিছুতে দেখা গিয়েছে যে রিইনফোর্সড বিহেভিয়ার হচ্ছে গিয়ে বাড়ে। আর একটা বিহেভিয়ার যেটা আছে অলরেডি, থেকে আচরণ একটা আছে, সেটা যখন রিইনফোর্স করা হচ্ছে না, সেই বিহেভিয়ারটা আস্তে আস্তে কমে যায়। এখন আপনারা বলতে পারেন যে আমি কি বাচ্চার আহ যেটা অনাকাঙ্ক্ষিত আচরণ, আমি কি সেটাকে কখনো রিইনফোর্স করি? আমি কি অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য কখনো পুরস্কার দেই, চকলেট দেই? তা তো না। তাহলে এটা কেন বাড়ছে? শুধুমাত্র আমাদের জানা মতে যেটা রিইনফোর্সমেন্ট, যে আমার প্রশংসা করা বা গিফট দেওয়া, এটাই রিইনফোর্সমেন্ট না। আপনি যে তাকে অ্যাটেনশন দিচ্ছেন, তার সাথে কথা বলছেন, তাকে মনোযোগ দিচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের রিইনফোর্সমেন্ট। এবং আমরা যদি চিন্তা করি
তাহলে দেখেন আপনি আপনার সারাদিনের সিনারিও চিন্তা করেন আপনার সাথে আপনার বাচ্চার ইন্টারাকশনের। সে যখন চুপচাপ আছে, ভালো আছে, নিজের মনে খেলা করছে, আপনি কি তখন তাকে বেশি মনোযোগ দেন, নাকি সে যখন দুষ্টুমি করছে, কোনো একটা কাজ ভুল করলো, আপনি সাথে সাথে তাকে তখন মনোযোগ দেন? দেখা যাবে আমরা দ্বিতীয় কাজটাই বেশি করি। বাচ্চা যখন ভুল করে বা কোনো কিছু আমরা দেখি যে এটা ব্যাড বিহেভিয়ার হচ্ছে, আমরা তখন বলি এই এটা করবা না, দুষ্টুমি করো না, এরকম কেন করছো, আমরা কিন্তু অ্যাটেনশনটা তখন দিচ্ছি। তাহলে এটাও কিন্তু এক ধরনের রিইনফোর্সমেন্ট হচ্ছে। ও যখন আম, আমাদের সাথে গ্রোসারি শপিং এ যাচ্ছে, আমরা শপিং করছি, ও ডিস্টার্ব করছে না, আমরা ওকে মনোযোগ দিচ্ছি না। যখনই সে একটা খেলনা নিয়ে ধরতে গেল বা এটা বাসায় নিবে, ট্যান্ট্রাম করা শুরু করলো, তখন আমরা হচ্ছে গিয়ে ওকে কোলে নিচ্ছি, আদর করছি, ট্যান্ট্রাম থামানোর চেষ্টা করছি। এবং একসময় হয়তো ও ট্যান্ট্রামে হচ্ছে গিয়ে শিকার হয়ে আমরা ওকে ওটা দিয়েই দিলাম। তাহলে কি হলো, সে শিখলো যে এই কাজ করলে মায়ের মনোযোগ পাওয়া যায়, এই কাজ করলে খেলনাটা পাওয়া যায়, কান্নাকাটি চিৎকার করলে মানুষজনের সামনে খেলনাটা পাওয়া যায়। তাহলে কি হলো, বিহেভিয়ারটা আমরা ইচ্ছা করে না বাট আনইনটেনশনালি আমরা এই খারাপ বিহেভিয়ার গুলোকে রিইনফোর্সড করে ফেলছি। তাহলে কি কি উপায়ে আমরা বাচ্চাদের খারাপ বিহেভিয়ার না বুঝে রিইনফোর্স করে ফেলি? একটা হচ্ছে রিপিটিং ইনস্ট্রাকশন। আমরা যখন এক কথা বারবার বলি যে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, বাচ্চা করছে না, তখন আমরা বাচ্চাকে কি শিখাচ্ছি? আমরা শিখাচ্ছি যে আমি একবার বলে থামবো না, আমি তোমাকে এই কথাটা বারবারই বলবো। তো বাচ্চার যখন এই লার্নিংটা হয় তখন সে ধরে নেয় যে আচ্ছা আম্মু তো আমাকে 5 বার বলে, তার মাথায় কিন্তু থাকে যে জিনিসটা আম্মু 5 বার বলে বা 7 বার বলে। সো সে কখনোই আর প্রথমবারে শুনবে না, কারণ সে ওয়েট করবে যে আম্মু তো আরো কয়েকবার বলবেই, একবারে না শুনলে কিছুই হয় না। তো এটা একটা তার লার্নিং হয় যে সে একবারে আর কথা শুনে না, যেহেতু আপনি একই কথা বারবার বলেন। আরেকটা হচ্ছে গিয়ে চিৎকার চেঁচামেচি করা। চিৎকার চেঁচামেচি করলেও তো একটা আনইউজুয়াল অ্যাটেনশন দেওয়া হচ্ছে বাচ্চার দিকে, যে কাজটাতে সে অ্যাটেনশন চাচ্ছে। সে দুষ্টুমি করছে এই কারণে যে সে চায় আপনি তাকে লক্ষ্য করুন এবং মনোযোগ দিন এবং তার কথাটা শুনুন, সেজন্য সে ব্যাড বিহেভিয়ার করছে, চেঁচামেচি করছে, এবং আপনিও তখন তার সাথে চিৎকার দিচ্ছেন। সো সে কিন্তু সেটাই গেইন করলো যেটা সে চাচ্ছিল। সে চাচ্ছিল আপনি চিৎকার দেন, তার সাথে কথা বলেন। এবং এটা করলে আরেকটা যেটা হয়, অবজারভেশনাল লার্নিং হয়। বাচ্চাটা শিখে যে এই পরিস্থিতিতে চিৎকার দিতে হয়। সেও তখন পরবর্তীতে যখন ফ্রাস্ট্রেটেড হবে, কেউ তার কথা শুনবে না, সেও চিৎকার চেঁচামেচি করবে, কারণ এটাই সে শিখেছে আমাদের কাছ থেকে। দেন এমটি থ্রেটস, যেটা বললাম যে এক কথা বারবার বলা, যে আমি তুমি এখনই হোমওয়ার্ক করো, না হলে কিন্তু হচ্ছে গিয়ে আমি তোমার খেলনা নিয়ে নিব। এটা আমি একবার বললাম এবং তারপরে সে হোমওয়ার্ক করলো না, কিন্তু আমি তার খেলনা নিলাম না। আমি আবার তাকে বললাম হোমওয়ার্ক করো না, তো খেলনা নিয়ে নিব, হোমওয়ার্ক করো না, তো এটা করব, কথা না শুনলে ওইটা করব। শুধু বলছি, কিন্তু আমরা ওটা ফলো থ্রু করছি না। বাচ্চার লার্নিং হলো যে আম্মু যেটা থ্রেড দেয় আম্মু সেটা আসলে অ্যাকচুয়ালি করে না, আম্মু শুধু বলার জন্য বলে, আসলে তো আম্মু আমার খেলনা নেয় না। এটা যখন লার্নিং হয়ে যাবে তখন আপনি তাকে যতই থ্রেড দেন, যাই বলেন, তার কিছুতেই কাজ হবে না। কিন্তু আপনি যদি তাকে একবার বলে সেই কাজটা আসলেই করে ফেলতেন আর রিপিট না করে, তাহলে হয়তো সে এই লার্নিংটা হতো না। এরপরে হচ্ছে আরেকটা খুব বড় ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে বাচ্চা যখন ট্যান্ট্রাম করে, কোনো কিছু নিয়ে হাত পা ছোড়াছুড়ি, কান্নাকাটি, ভাঙচুর এগুলো করছে, তখন আমরা আলটিমেটলি তাকে জিনিসটা দিয়ে দিচ্ছি। মানে ইনিশিয়ালি আমরা তাকে বললাম যে সে একটা খেলনা চাইলো, আহ হয়তো আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, বাইরে আছি, রাস্তাঘাট দোকানে আছি, সেখানে সে একটা খেলনা চাচ্ছে। আমরা তো খেলনা কেনার কথা না, আমরা বাসা থেকেই বলে গেছি যে আমরা এখন গ্রোসারি শপিং এ যাচ্ছি, আজকে আমরা খেলনা কিনবো না। কিন্তু সে ওখানে গিয়ে ওটা খেলনা চাচ্ছে, এবং সে করলো কি, সে হচ্ছে আমাদের লিমিট চেক করে যে দেখি আম্মু হচ্ছে কখন দেয়, আমি কি একটু দুষ্টুমি করলে দেয়, একটু কান্নাকাটি করলে দেয়, নাকি ফ্লোরে গলাগলি করলে দেয়। সে একটু একটু করে আপনাকে টেস্ট করবে, এবং যখন দেখবে যে না, আপনি ফ্লোরে গড়াগড়ি শুরু করার পরে মানুষজন হচ্ছে কি মনে করে এটা ভেবে আপনি তাকে খেলনাটা দিয়ে দিয়েছেন, যেটা আপনার ইনিশিয়ালি দেওয়ার কথা ছিল না, তখন সে এটা লার্নিং হলো যে আচ্ছা, তাহলে আমি যদি ফ্লোরে গড়াগড়ি দেই তাহলে পরের বার সে কি করবে, একবারেই ফ্লোরে শুয়ে পড়বে, কারণ জানে যে এটা করলে আপনি তাকে দিয়ে দিবেন। সো এটা হি অর শি হ্যাজ লার্নড দ্যাট বিহেভিয়ার। দেন ইনকনসিস্টেন্ট রুলস। পুরা বাসায় হচ্ছে গিয়ে আপনার কোনো কনসিস্টেন্সি নাই রুলসের, হ্যাঁ, যে আহ এই সময় হোমওয়ার্ক করতে হবে, এই সময় খেতে হবে, এবং
এটা করলে এটা পাওয়া যাবে, স্ক্রিন টাইম আমরা কখন দিব বাচ্চাকে, তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে তুমি স্ক্রিন টাইম পাবা। কিন্তু এই রুটিনটা যখন কনসিস্টেন্ট থাকে না, একদিন দেখা যাচ্ছে সে হোমওয়ার্ক সুন্দর মতো করেছে, আপনি তাকে স্ক্রিন টাইম দিয়েছেন, বেশ ভালো। আরেকদিন দেখা যাচ্ছে সে হোমওয়ার্ক করে নাই কিন্তু সে কান্নাকাটি করছে বা বিরক্ত করছে, বাসায় গেস্ট আসবে, আপনি তাকে স্ক্রিন টাইম দিয়ে বসিয়ে রেখেছেন, তাহলে তো রুটিনটা কনসিস্টেন্ট হলো না। তাহলে সে জানে যে আমাদের বাসার রুটিন কনসিস্টেন্ট না, এই বাউন্ডারিটা আমি চেক করতে পারি, তাহলে আমি চেক করে দেখি তাহলে আম্মু কি কি করলে আমাকে দেয়, আচ্ছা এটা করলে কি দেয়, ওটা করলে দেয়, বাসায় গেস্ট আসলে দেয়, তাহলে আমি বাসায় গেস্ট আসলে বেশি বেশি দুষ্টামি করবো যাতে আমাকে বসায় রাখার জন্য আম্মু আমাকে স্ক্রিন টাইম দেয়। এভাবে বাচ্চারা বাউন্ডারি চেক করে যখন আমাদের রুটিনটা কনসিস্টেন্ট থাকে না। সো এই প্যাটার্নটা রিকগনাইজ করা, যে আমি বলবো আপনারা সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে এইগুলো কাজের মধ্যে কোন কোন কাজটা করেন যেটার কারণে আপনার বাচ্চার যে আচরণটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেই আচরণটা অ্যাক্সেলারেট করে, আমরা এর মধ্যে কোনোটা করছি কিনা, এই প্যাটার্নটা আমরা রিকগনাইজ করবো, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। আচ্ছা, এরপরে প্যারেন্টসরা আমাদেরকে যেটা বলে যে তারা তো হচ্ছে মারে বা বকা দেয়, এবং মারলে বা বকা দিলে বাচ্চা কথা শুনে, এটা বাদে বাচ্চা কথা শুনে না, এবং মারলে তখন ঠিকই বাচ্চা কথা শুনছে। তাহলে আমরা থেরাপিতে, প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং এ বা বিহেভিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং এ কেন হচ্ছে মারাটাকে উৎসাহিত করি না, কারণ হচ্ছে মারাটা যে বিহেভিয়ারের কারণে আপনি বাচ্চাকে মারলেন এবং সে হয়তো মারের ভয়ে ওই সময় ওটা করলো না, কিন্তু সেই বিহেভিয়ারটা কিন্তু সাপ্রেসড হয়ে থাকলো। আমরা যেটা বললাম যে বিহেভিয়ার কিভাবে তৈরি হয় রিইনফোর্সের মাধ্যমে, এবং কিভাবে এটা ভুলায় দেওয়া যায় রিইনফোর্সমেন্ট কমায়, সে কিন্তু বিহেভিয়ারটা ভুললো না, তাই আচরণটা ঠিকই মনে আছে, সে সেটা শুধু ওই মুহূর্তে শর্ট টার্মে মায়ের ভয়ে সেটা সাপ্রেস করে রাখছে। তো এটা আপনার শর্ট টার্ম গেইন হলেও লং টার্মে কিন্তু আপনি বাচ্চাটাকে বিহেভিয়ারটা থেকে, আচরণটা থেকে বের করতে পারছেন না। আচ্ছা, এবং তখন সে কি করবে, যে সে ওই বিহেভিয়ারটা হয়তো আপনার সামনে আর করছে না, কিন্তু অন্য জায়গায় গিয়ে সে ঠিকই ওই কাজটা লুকিয়ে লুকিয়ে করবে। সে যখনই চান্স পাবে তখনই হয়তো কোথাও গিয়ে দাদা দাদি বা অন্য কাউকে বলে সে মোবাইলটা নেওয়ার চেষ্টা করবে। আহ এবং আপনি যখন থাকবেন না, আপনার অলক্ষ্যে যেগুলো কথা আপনি নিষেধ করেন সেগুলো সে ঠিকই করছে, সো সে বিহেভিয়ারটা কিন্তু ভুলে নাই, শুধু ওই সময় আপনার জন্য ভয় হয়তো সে করছে না। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বাচ্চারা যেটা বললাম যে তারা কিন্তু অবজারভেশনের মাধ্যমে শিখে, আপনি যেটা করেন সে সেটাই শিখবে, আপনি যে তাকে মারছেন এটাও সে শিখছে। এই বাচ্চাটাই গিয়ে তখন অন্য বাচ্চাকে মারবে, এবং স্কুল থেকে যখন কমপ্লেন আসবে তখন বলবে আমার বাচ্চা মারামারি কোথা থেকে শিখলো। তখন খেয়াল করলে দেখা যাবে অবশ্যই সে কোথাও না কোথাও দেখেছে, আপনাকে হতে পারে, টিচারকে হতে পারে, ফ্যামিলির অন্য কারো মেম্বারকে হতে পারে, কোথা থেকে একটা জায়গা থেকে সে এই জিনিসটা শিখেছে, সেটা এখন সে অন্যদের উপর অ্যাপ্লাই করছে, এবং সে এটাও বুঝতে পেরেছে যে যখন কেউ ফ্রাস্ট্রেটেড হয়, যখন কেউ রেগে যায়, যখন কেউ কথা শুনে না, তখন তাকে দমানোর উপায় হচ্ছে, ম্যানেজ করার উপায় হচ্ছে মারা, বিকজ সে এটাই দেখেছে তার মাকে করতে, সে অন্য কিছু শিখে নেই। ইমোশন ম্যানেজ করতে শিখে নাই, ইমোশন রেগুলেট করতে শিখে নাই, আর রাগের মাথায় ঠান্ডা থাকতে শিখে নাই। এরপরে হচ্ছে গিয়ে আহ যে আপনি যে তাকে মারছেন এবং যেই প্লেসে তাকে মারছেন, এই প্লেসের সাথে অনেক সময় একটা ফিয়ারের কানেকশন তৈরি হয়, যে সে যেহেতু মায়ের সাথে মার খেয়েছে বা যার কাছে সে মার খায় তাকে কিন্তু সে ভয় পায়, তার সাথে সে হচ্ছে গিয়ে ক্লোজ হতে পারে না। হয়তো একটা অ্যাটাচমেন্ট থাকে মাদারলি ফিগারের সাথে, কারণ হচ্ছে যত যাই হোক দিন শেষে সে মায়ের কাছে আসবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার সন্তানের সাথে আপনার একটা দূরত্ব তৈরি হবে। এবং এই যে বাসা, যে বাসায় আপনি তাকে মারছেন, ফিজিক্যালি পানিশ করছেন, ইয়েলিং করছেন সবসময়, সেই বাসার সাথে তার একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট থাকবে। এবং আমরা মনে করি যে হচ্ছে বাচ্চারা কেন বড় হয়ে বাপ মার সেবা করে না, কেন দূরে চলে যায়, কারণ তাদের তো বাবা মার সাথে এরকম বন্ডিংটা হয় নাই, বাসা তাদের কাছে একটা বিভীষিকাময়, হয়তো সে এটা ওভাবে মনে করতে পারে না, কিন্তু ইয়াং মাইন্ডে এটা হচ্ছে গিয়ে মনের গভীরে সাবকনশিয়াস মাইন্ডে রয়ে যায়, এবং তখন তাদের আর বাসায় আসতে ইচ্ছা করে না। দ্য ফার্স্ট চান্স যখন তারা পায় যে তারা বাসার বাইরে চলে যাবে, তখন তারা বিদেশ চলে যেতে চায়, বাইরে পড়তে চায়, তারা বাসার আশেপাশেও থাকতে চায় না। তো এই ফিয়ার কন্ডিশনিংটা হয় সেই পার্সন আর সেই প্লেসের সাথে যেখানে সে মার খেয়েছে।
আর সেটাই তখন হচ্ছে গিয়ে আমাদের নেগেটিভ অ্যাসোসিয়েশন করে প্যারেন্টের সাথে, হোমের সাথে। এবং অনেক বাচ্চা দেখবেন যে স্কুলে যেতে চায় না, তখন রুট কজ খুঁজে দেখবেন যে হয়তো টিচার তাকে বকা দেয় বা কোনো ক্লাসমেট দ্বারা বা অন্য স্টুডেন্ট দ্বারা সে হচ্ছে বুলিং এর শিকার হয়। তো আলটিমেটলি পানিশমেন্টের মাধ্যমে, ফিজিক্যাল বা ইয়েলিং এর মাধ্যমে আপনি বাচ্চাকে শর্ট টার্মে ওই আচরণ থেকে বিরত রাখলেও এটার লং টার্ম ইফেক্ট অনেক অনেক হার্মফুল। এবং আমরা হচ্ছে অনেক বাচ্চা পাই যারা হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাবিউসের শিকার হয়ে অনেক ধরনের মেন্টাল প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। সো আমরা কখনোই রিকমেন্ড করি না যে পানিশমেন্টের মাধ্যমে আপনি বাচ্চাকে শাস্তি দিবেন। বরঞ্চ আমরা যে আজকে লার্নিং নিয়ে পড়ছি যে বিহেভিয়ার কিভাবে তৈরি হয়, কিভাবে রিইনফোর্স করতে হয়, এবং পানিশমেন্টেরও ওয়ে আছে। পানিশমেন্ট দুই ধরনের। এতক্ষণ যে পানিশমেন্টের কথা বললাম এটা হচ্ছে পজিটিভ পানিশমেন্ট, মানে আমাদের এনভায়রনমেন্টে কিছু অ্যাড করা, এনভায়রনমেন্টে কিছু ছিল না, সেখানে আমরা একটা মাইর অ্যাড করলাম, একটা চিৎকার অ্যাড করলাম, এই জন্য এটাকে বলে পজিটিভ পানিশমেন্ট। কিন্তু আমরা যেটা এনকারেজ করি সেটা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট, এনভায়রনমেন্ট থেকে কিছু সরিয়ে নেওয়া, তার কোনো সুবিধা সরিয়ে নেওয়া, এটাও এক ধরনের পানিশমেন্ট। এবং এটা নিয়ে আমরা আলোচনা পরবর্তীতে ডিসকাস করবো যে কিভাবে নেগেটিভ পানিশমেন্টের মাধ্যমে আমরা বাচ্চার সাথে মারামারি চেঁচামেচি না করেও বাচ্চার কাছ থেকে গুড বিহেভিয়ার বের করে আনতে পারি। আচ্ছা, এখন বিহেভিয়ার সাইকেল যখন মা বাবাকে আমরা বুঝাই প্রথমে, তারপরে আমরা তাদেরকে একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক হচ্ছে তারা আগামী নেক্সট অ্যাপয়েন্টমেন্টের আগে 1 উইক তারা হচ্ছে ট্র্যাক করবে তিনটা জিনিস। একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট হচ্ছে গিয়ে যেই বিহেভিয়ারটা আপনার খারাপ লাগছে, যে বিহেভিয়ারটা আপনি চেঞ্জ করতে চান, ওই বিহেভিয়ার আগে ঠিক কি ঘটনা ঘটে। যে বাচ্চা খেলনা চাচ্ছে, বাচ্চা হোমওয়ার্ক করতে চাচ্ছে না, বা কি ঘটনাটা ঘটেছে যার প্রেক্ষিতে সে হচ্ছে পরবর্তীতে যে বিহেভিয়ারটা করলো, এবং তারপরে কনসিকোয়েন্সটা কি হলো, যে সে হোমওয়ার্ক করলো না এবং আপনি তাকে মারলেন বা হচ্ছে চিৎকার দিলেন বা হচ্ছে সে কান্নাকাটি করলো, অথবা সে অ্যান্টিসিডেন্ট হতে পারে যে সে একটা খেলনা চাচ্ছে, তারপর আপনি তাকে দিলেন না। তো তার বিহেভিয়ারটা হলো যে আপনি খেলনা দিলেন না, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তার বিহেভিয়ারটা হলো যে সে ট্যান্ট্রাম করা শুরু করলো, চেঁচামেচি গড়াগড়ি করা শুরু করলো, এবং কনসিকোয়েন্সটা হলো যে আপনি তাকে ওই খেলনাটা আলটিমেটলি দিয়ে দিলেন। তো এটা হলো কনসিকোয়েন্স। তো এই যে এবিসি যে সিকোয়েন্স, এটা আমরা প্যারেন্টদেরকে 1 সপ্তাহ ট্র্যাক করতে বলি। ট্র্যাক করলে যেটা হয়, তারপরে যখন পরের সপ্তাহে আমাদের কাছে আসে, আমরা পাই যে লিস্ট অফ অ্যান্টিসিডেন্ট। মানে সব বাচ্চা কিন্তু সবকিছুতে ট্রিগার্ড হয় না, সব বাচ্চা সবকিছু নিয়ে ট্যান্ট্রাম করে না, সবকিছু নিয়ে প্রবলেম করে না। কেউ স্ক্রিন টাইম চায়, কেউ টয়েস চায়, কেউ হোমওয়ার্ক চায় না। আবার কোনো কোনো বাচ্চা হোমওয়ার্ক কিন্তু খুব ইজিলি করে ফেলে, কোনো বাচ্চা স্কুলে যেতে পছন্দ করে, কোনো বাচ্চা আবার স্কুলে যেতে চায় না। তো ওই স্পেসিফিক বাচ্চার ক্ষেত্রে ট্রিগারিং ইভেন্ট গুলো কি সেটা আমরা এই অ্যান্টিসিডেন্টের লিস্ট দেখলে বুঝতে পারি। তারপর হচ্ছে বিহেভিয়ার। সব বাচ্চা কিন্তু একই রকমের ট্যান্ট্রাম করে না, কেউ চিৎকার করে, কেউ কান্না করে, কেউ ফ্লোরে গড়াগড়ি খায়, কেউ জিনিসপত্র ছুঁড়ে মারে, কেউ মানুষজনকে হিট করে। এটা কিন্তু সবাই একই রকম বিহেভিয়ার করছে না। সো ওই বাচ্চার বিহেভিয়ার প্যাটার্নটা কি, এই যে আপনি 1 সপ্তাহ ট্র্যাক করলেন, সেখানে আমরা একটা বিহেভিয়ার প্যাটার্ন দেখতে পাই যে এই বাচ্চাটা এই এই কাজ করে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। দেন নাম্বার 3 হচ্ছে আমরা একটা কনসিকোয়েন্সের প্যাটার্নও পাই যে আপনি অ্যাজ আ প্যারেন্ট। কথা বলতে কথা বলতে ব্যথা লাগছে কাঁদে না, আপনি থামানোর জন্য ওরকম তুমি ছোট ভাই কান্দে। ওকে, আমরা একটু মিউট করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি তাকে থামানোর জন্য বা হচ্ছে গিয়ে তার কান্নাকাটি বন্ধ করার জন্য কি করেন পরবর্তীতে, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, কনসিকোয়েন্সটা। কারণ আমরা এতক্ষণ কি বললাম যে রিইনফোর্সমেন্টই হচ্ছে বিহেভিয়ারকে টিকিয়ে রাখে। সো আপনি কি ধরনের রিইনফোর্সমেন্ট দেন? আপনি হয়তো চিৎকার দিচ্ছেন, তাকে অ্যাটেনশন দিচ্ছেন, তাকে বকা দিচ্ছেন, মারছেন, বা বারবার এক কথা বলছেন, ন্যাগিং করছেন, যেটাই হোক, সেই কনসিকোয়েন্সটা দেখে আমরা বুঝতে পারি যে আপনার এই এই কনসিকোয়েন্স বিহেভিয়ারটাকে ট্রিগার করছে। এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন এখানে যে অ্যান্টিসিডেন্টটা, মানে আপনার বিহেভিয়ার আগে কি ঘটবে, এটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না। মানে বাচ্চা হোমওয়ার্ক করতে চাবে না বা বাচ্চা হচ্ছে গিয়ে খেলনা চাচ্ছে, এটা তো হবেই, এটা তাকে ট্রিগার করবেই মাঝে মাঝে। এটাতে তো আপনার কোনো হাত নেই যে সে কখন খেলনা চেয়ে কান্না শুরু করবে, কখন সে হোমওয়ার্ক না করার জন্য কান্না করবে।
সো আপনি অ্যান্টিসিডেন্টটা চেঞ্জ করতে পারছেন না, বাট হোয়াট ইউ ক্যান চেঞ্জ ইজ দ্য কনসিকুয়েন্স, এবং এই কনসিকুয়েন্স চেঞ্জের মাধ্যমে আমরা আলটিমেটলি বিহেভিয়ারটাকে শেপ করে থাকি। ওকে, এখন আমরা মনে করি যে আমরা থেরাপি শুরুতেই হচ্ছে গিয়ে বাচ্চার সমস্ত ব্যাড বিহেভিয়ারকে টার্গেট করব এবং সেটা ভালো করার চেষ্টা করব, কিন্তু আসলে হয় উল্টাটা। আমরা প্রথম সপ্তাহে তো এবিসি ট্র্যাকিং করতে দেই এবং পরের সপ্তাহে আমরা ব্যাড বিহেভিয়ারকে টোটালি ইগনোর করতে বলি, যে ওগুলো বাদ। প্রথমত আমরা হচ্ছে গিয়ে বাচ্চার সাথে কানেকশন বিল্ড করার জন্য উৎসাহিত করি, এবং আমাদের ফার্স্ট স্টেপ থাকে যে আমরা বাচ্চার গুড বিহেভিয়ার গুলোকে নোটিস করব। আপনার বাচ্চা কি কখনোই ভালো হয় না, কোনো গুড বিহেভিয়ারই করে না? অনেক বাবা মারা হচ্ছে খুঁজে পায় না যে আমার বাচ্চা কোনটা গুড বিহেভিয়ার করছে। তো আমরা তাদের উদাহরণ দিয়ে বুঝাই যে কি কি গুড বিহেভিয়ার আপনি নোটিস করতে পারেন এবং করার পরে আপনি কি করবেন। হতে পারে সে হচ্ছে গিয়ে খেলনা কখনো শেয়ার করতে চায় না, কিন্তু সে একজন কারোর সাথে তার ভাই বোনের সাথে বা ফ্রেন্ডের সাথে খেলনা শেয়ার করলো, আপনি সাথে সাথে সেটা নোটিস করবেন। সে হচ্ছে গিয়ে জাস্ট মনোযোগ দিয়ে আপনার কথা শুনতেছে, চুপচাপ বসে লিসনিং করতেছে, আপনি সেটাও নোটিস করবেন। সে হয়তো আপনাকে হেল্প করছে, কোনো কাজে হেল্প করতে চাচ্ছে, হেল্প করতে হয়তো বাচ্চারা ঠিক মতো পারে না, আমরা মনে করি যে এটাও এক ধরনের দুষ্টুমি, কিন্তু সে যে চাচ্ছে তার এই গুড উইলটাকে আপনি নোটিস করবেন। সে হয়তো কোনো কিছুর জন্য পেশেন্টলি ওয়েট করছে, হ্যাঁ, তার টার্মের জন্য ওয়েট করছে। আপনি বাইরে যাবেন, সে রেডি হয়ে বসে আছে, আপনি রেডি হচ্ছেন, এটা ওয়েট করবেন, এটাও আপনি নোটিস করবেন। এই যে সাইলেন্ট কিছু ঘটনা যেগুলো বাচ্চারা সব সময় করে, অনেক ভালো বিহেভিয়ার আমাদের বাচ্চারা করে, কিন্তু আমরা দেখা যায় প্যারেন্টসরা ওদের ব্যাড বিহেভিয়ারের দিকে এত বেশি মনোযোগ দেই যে ছোটখাটো জিনিসগুলো আমরা মনোযোগ দেই না। মনোযোগ না দিতে দিতে এই ভালো ভালো বিহেভিয়ার গুলো কিন্তু হারিয়ে যায়। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ভালো বিহেভিয়ার গুলোকে অ্যাটেনশন দেওয়া, এবং অ্যাটেনশন, প্যারেন্টের অ্যাটেনশন ইজ আ ভেরি পাওয়ারফুল রিইনফোর্সমেন্ট ফর চাইল্ড। এটা তাদের সবচেয়ে বড় গিফট, এটাই তাদের মানে ছোটবেলায় এটাই তাদের আলটিমেট কাম্য। সো এই অ্যাটেনশনটা আপনি কোথায় দিচ্ছেন, বি মাইন্ডফুল অফ দ্যাট, যে পাওয়ারফুল অস্ত্রটা আপনি কোথায় ইউজ করছেন। আপনি কি ব্যাড বিহেভিয়ার ইউজ করছেন, তাহলে ওটা ব্যাড বিহেভিয়ার বাড়িয়ে দিবে। আপনি যদি গুড বিহেভিয়ার আপনার অ্যাটেনশন বাড়ান, তাহলে সেটা গুড বিহেভিয়ার বাড়িয়ে দিবে। আচ্ছা, এখন আপনি হচ্ছে গিয়ে বাচ্চাকে নোটিস করলেন যে সে একটা ভালো কাজ করছে, তখন আপনি তাকে কি করবেন, ইমিডিয়েটলি আপনি তাকে প্রশংসা করবেন, কিন্তু প্রশংসাটা জেনারেল হবে না, স্পেসিফিক হবে। জেনারেল বলতে খুব ভালো, মাশাআল্লাহ, ভালো কাজ করেছো, এরকম না, তাহলে তো সে ভুলেও যাবে। কিন্তু স্পেসিফিক্যালি কোন কাজটা ভালো করেছে, যে তুমি আজকে তোমার খেলনাগুলো গুছিয়ে রেখেছো, আম্মু খুব খুশি হয়েছে, এটা খুব ভালো ছেলের মতো একটা কাজ হয়েছে যে তুমি তোমার খেলনাটা গুছিয়ে রেখেছো। এটা খুব নোটিস করে ভালো মতো বলবেন, তাহলে বাচ্চা বুঝবে যে তার বিহেভিয়ারটা আপনি নোটিস করেছেন, সেটাতে অ্যাটেনশন দিয়েছেন। সে হয়তো সেটা নিয়ে ব্র্যাগ করবে, হ্যাঁ আম্মু দেখো আমি কত কষ্ট করে গুছিয়েছি, এটা এভাবে ছিল, এটা এভাবে রেখেছি। আপনি মনোযোগ দিয়ে সেগুলো শুনবেন, অ্যাটেনশন দিবেন, তাহলে কি হবে, পরবর্তীতে সে চাবে যে আপনাকে ইমপ্রেস করার জন্য, আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য সে এই কাজগুলো আরো বেশি বেশি করবে। আরো উদাহরণ হতে পারে যে সে যে আপনার রেডি হওয়ার সময় সে ধৈর্য ধরে বসে আছে, আপনি বললেন যে থ্যাংক ইউ বাবা, তুমি এত ধৈর্য ধরে আমার জন্য ওয়েট করছো, সেজন্য। তুমি যে তোমার বোনের সাথে এত সুন্দর করে আস্তে করে বুঝিয়ে কথা বলেছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। অথবা তুমি যে খেলা শেষে খেলনাগুলো গুছিয়ে রেখেছো, তুমি যে খাওয়া শেষে প্লেটটা সিঙ্কে নিয়ে গেছো, এই জন্য আম্মু অনেক অনেক হেল্প হয়েছে, আম্মু অনেক খুশি হয়েছে, আল্লাহ তোমার অনেক ভালো করুক। এরকম স্পেসিফিক্যালি কাজটাকে নোটিস করবেন এবং ডিটেলস বলার চেষ্টা করবেন, তাহলে বাচ্চারা খুব খুশি হবে এবং বেশি বেশি করে কাজ করতে চাইবে। ওকে, নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশন কিভাবে দিবেন। আমি যে বললাম যে ন্যাগিং করবেন না, বারবার এক কথা বলবেন না, রিপিট করবেন না, তাহলে কিভাবে করবেন? মায়েরা তো বলে যে আমার বাচ্চাকে তো কথা বললে শুনে না, একবার বললে শুনে না, তাহলে আমি কি করব বারবার না বলে? যেটা করবেন, প্রথমে হচ্ছে বাচ্চাকে আমরা দেখা যায় হাঁটতে চলতে একদিকে কাজ করছি আর একদিকে অন্যদিকে তাকিয়ে বলছি হ্যাঁ এটা করে ফেলো, এটা করে ফেলো। আরে বারবার বললাম শুনো না, এটা করো, এটা করো, এটা মানে আমাদের কাজের মধ্যে বলি এবং ওদের আই লেভেলে আসি না। অবশ্যই যখন ইনস্ট্রাকশন দিবেন, যেহেতু আপনি একবারই দিবেন, সো এটা হবে খুবই মাইন্ডফুল একটা ইনস্ট্রাকশন। আপনি তার আই লেভেলে বসবেন, তার সাথে চোখে চোখ রাখবেন, কাছে আসবেন, তারপরে ইনস্ট্রাকশন দিবেন। নাম্বার 2 হচ্ছে গিয়ে একবারে একটার বেশি ইনস্ট্রাকশন দিবেন না। তুমি
খাওয়া শেষ করে খেলনা গুছায় রাখো, তুমি ড্রেস পরে জুতা পরো, নো, একটা। তখন বাচ্চা কি করবে, কোনটা করবে ঠিক নাই, বা দুইটার একটাও করবে না। আপনি স্পেসিফিক্যালি একটাই বলবেন যে তুমি এখন জামা পরো, জামা পরা শেষ হলে আপনি বলবেন যে তুমি এখন জুতা পরো। তো ওয়ান এট এ টাইম। কারণ বাচ্চাদের কিন্তু আমাদের মতো মাল্টিটাস্কিং ব্রেন না। হ্যাঁ, ওদের ব্রেন তো হচ্ছে কি একসাথে খুব বেশি জিনিস ক্যাচ করতে পারে না, মনেও রাখতে পারে না, ভুলেও যায়। ওরা যে ইচ্ছা করে করে তা না। তো আমাদের ওর লেভেলটা বুঝতে হবে এবং ওই অনুযায়ী ওর ভাষায় ক্লিয়ার কাট একটা ইনস্ট্রাকশন এট এ টাইম দিতে হবে, যাতে সে সহজে গ্র্যাব করতে পারে এবং মনে রাখতে পারে। কারণ বাচ্চাদের মেমোরি তো অনেক শর্ট টার্ম, ওরা খুব ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, একটা কাজ করে আর একটা কাজ করতে সে ভুলেই যেতে পারে, কিন্তু তার দোষ না। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনি যে যেটা বলেছেন সেটা বাচ্চা শুনেছে কিনা। এক কথা একবার বলে আমরা যেটা করি, যেটা করো বললাম না, এটা করো, এখনই করো করো বলে আমরা চলে যাই। এটা না করে আপনি ওয়েট করবেন যে সে জিনিসটা শুনেছে কিনা, অ্যাকনলেজ করেছে কিনা। আপনি যেহেতু তার চোখে চোখে বসে আছেন, সে আপনার কথাটা বুঝেছে কিনা এটা বোঝার জন্য আপনি কিছুটা সময় নেবেন। দরকার হলে আপনি তাকে রিপিট করতে বলবেন, বলো তো আমি কি বলেছি। অনেক সময় বাচ্চারা আসলে ইনস্ট্রাকশন বুঝতেই পারে না, কিন্তু তারা বলে না যে বুঝতে পারি নাই। পরে হয়তো তারা করে না এবং আমরা ভাবি যে ওরা দুষ্টুমি করে করছে না। সো মেক শিওর দ্যাট যে সে আপনার ইনস্ট্রাকশন বুঝতে পেরেছে। দেন এভরি টাইম যেটা আপনি একবার বলেছেন সেটা কনসিস্টেন্টলি ফলো করবেন। যে আপনি হয়তো বলেছেন যে তুমি যদি আজকে আহ হোমওয়ার্ক শেষ করো, এটা এই লেখাটা শেষ করো, তারপরে আমরা হচ্ছে তোমাকে তোমাকে কার্টুন দেখতে দিব বা স্ক্রিন টাইম দিব। তুমি যদি আজকে হোমওয়ার্ক না করো তাহলে আমি তোমাকে স্ক্রিন টাইম দিব না। তো এই যে এই কথাটা একবারই বলবেন, এবং এরপরে হয়তো আপনার চাইল্ড হোমওয়ার্ক না করে বারবার আম্মু আজকে একটু কম করি, আম্মু আজকে শেষ না করি, আম্মু আজকে একটু আগে আগে দিয়ে দাও, আমি কার্টুন দেখে তারপরে হোমওয়ার্ক করবো। বাট আপনি যেটা একবার বলেছেন ওটা একবার, আপনি বারবার বলবেন না, তোমাকে বললাম না, হবে না, না না না, কমানো যাবে না, এখনই না। আপনি একবার বলেছেন, আপনি এরপর বলবেন না, তোমাকে তো আমি একবার বলেছি আর বলবো না, শেষ। এরপর সে যতই ঘ্যান ঘ্যান করুক, হুইনিং করুক, আপনি ইগনোর করবেন। তাহলে সে শিখবে যে আপনি যেটা বলেছেন আপনি সেটাই করবেন। সে আইদার হোমওয়ার্ক শেষ করবে, নয়তো আজকে কোনো স্ক্রিন টাইম নাই। এটার মধ্যে আর কোনো কথা নেই। সে যতই ন্যাগিং করুক আপনি সেটার কোনো আনসার দিবেন না বা রিপ্লাই দিবেন না, এবং এভরি টাইম আপনি যেটা বলেছেন সেটা ফলো থ্রু করবেন। সো দিস ইজ হাউ যে আপনি ইনস্ট্রাকশন দিবেন, এবং কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ম্যাটার করে ইনস্ট্রাকশনটা কি তার চেয়েও বেশি। আচ্ছা, এরপরে আমরা যেটা বলি যে বাবা মার সাথে কানেকশন বিল্ডিং এর জন্য, যে অনেক সময় বাবা মারা হচ্ছে এসেই বলে যে তাদের এই প্রবলেম সলভ করতে হবে, বাচ্চার এই আচরণ ঠিক করতে হবে, অথচ বাচ্চার সাথে হয়তো তাদের সেই বন্ডিংটাই নাই। এবং ওই বন্ডিংটা যখন মিসিং থাকে, ওরকম একটা প্লেস থেকে আমরা আসলে বাচ্চার আচরণ ঠিক করার দিকে বাবা মাকে নিই না। আমরা আগে চাই তাদের বন্ডিংটা রিকানেক্ট করতে, এবং সেজন্য আমরা যেটা বলি বাচ্চার সাথে স্পেশাল টাইম কাটাতে বা কোয়ালিটি টাইম কাটাতে। কোয়ালিটি টাইম কি? আমরা যে বাচ্চাকে হোমওয়ার্ক করাচ্ছি বা হচ্ছে গিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছি, এগুলো তো বাচ্চার পিছনে দেওয়া টাইম, কিন্তু আমরা সেটাকে কোয়ালিটি টাইম বলছি না। আমরা কোয়ালিটি টাইম শুধু তখনই বলবো যখন হচ্ছে ওই সময়টায় আপনি কি করবেন সেটা লিড করবে আপনার বাচ্চাটা। এবং এটা তো আসলে আমাদের সারাদিনে সারাক্ষণ দেওয়া সম্ভব না, কারণ আমাদের বাচ্চার জন্য সারাদিন অনেক রকম কাজ করতে হয়, অনেক কিছু করছে, কিন্তু ওটাকে আমরা কোয়ালিটি টাইম বলছি না। তাই আমরা 10 থেকে 15 মিনিট অ্যাটলিস্ট বলি প্যারেন্টদেরকে এটা ট্রাই করতে, যে ওই সময় বাচ্চা যেটা চায়, সে আপনার সাথে খেলতে চাচ্ছে, সে গল্পের বই পড়তে চাচ্ছে, যেটা চায় বলতে এমন না যে সে খেলনা কিনতে চাচ্ছে আমি তাকে খেলনার দোকানে নিয়ে গেলাম, সে পার্কে যেতে চাচ্ছে আমি তাকে পার্কে নেওয়া যেতে পারে যদি সেটা পার্কে যাওয়ার টাইম হয়, বাট জাস্ট হচ্ছে ঘুরতে নিয়ে গেলাম সে চাচ্ছে দেখে সেটা না, বরঞ্চ কোয়ালিটি অফ দ্য টাইম ম্যাটার্স, যে ওই সময় সে আপনার সাথে কানেকশনটা কিরকম করছে। এবং সে যা চাচ্ছে, সে খেলতে চাইলে, গল্পের বই পড়তে চাইলে গল্পের বই, এবং এই সময় আপনার কোনো এজেন্ডা থাকবে না যে এটা করলে এটা দিব, বা তোমার সাথে এখন আমি যেহেতু খেলা করছি তাহলে কিন্তু তোমার পরে হোমওয়ার্ক করতে হবে না। এটা হচ্ছে আপনার বাচ্চার সাথে আনকন্ডিশনাল একটা টাইম, এই যে কোনো কন্ডিশন নাই, ইটস জাস্ট বিকজ আই লাভ ইউ, এই জন্য আমি তোমার সাথে আনকন্ডিশনালি টাইম স্পেন্ড করছি। এবং এখানে কোনো ইনস্ট্রাকশন থাকবে না, এটা করো ওটা করো থাকবে না, কোনো ক্রিটিসিজম থাকবে না, এই কারণ ভুল ধরার কোনো ব্যাপার নেই, এখানে তো বাচ্চা যা ইচ্ছা আমরা তাই করছি। তো এটা এভাবে কেন করলা, তুমি তো পড়া পারছো না, গল্পের বইটা একটু ঠিক মতো পড়ো, এভাবে এই সময় বলা যাবে না। এটা শুধুমাত্র পজিটিভ থিং। তারপরে
আহ এরকম সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে খুব মনোযোগ দিয়ে লিসনিং করতে হবে। এটা আমরা মায়েরা করি, অনেক সময় দেখা যায় বাবারা একটু কম করে, যে বাচ্চার কথা আমরা খুব একটা গুরুত্ব দিয়ে শুনি না। কিন্তু এই কোয়ালিটি টাইম লিস্ট প্রতিদিন 10-15 মিনিট হলেও আপনি বাচ্চাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই সময় কোনো ডিস্ট্রাকশন থাকবে না, কোনো ফোন থাকবে না, অন্য কোনো চিন্তা মাথায় থাকবে না, শুধুমাত্র আপনার সামনে আপনার বাচ্চাটাকে একজন অ্যাডাল্ট মানুষের কথা আপনি যেমন মনোযোগ দিয়ে শুনেন ওরকম মনোযোগ দিয়ে শুনবেন এবং রেসপন্ড করবেন। এবং এই যে আপনাদের রিলেশনশিপের যে ফাউন্ডেশনটা তৈরি হবে, এখানের বেসিসে এরপরে আমরা আস্তে আস্তে বাচ্চাদের আচরণ ঠিক করার দিকে যাব। ওকে, এখন আচরণ চেঞ্জ করার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করি। আমি বলেছি একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট দিব এবং নেগেটিভ পানিশমেন্ট দিব। নেগেটিভ পানিশমেন্টের মধ্যে আছে একটা হচ্ছে ইগনোরিং, যে আমরা বাচ্চাকে ইগনোর করছি, আর একটা হচ্ছে গিয়ে যে জিনিসটা সে ভুল করেছে সেটার যে ন্যাচারাল কনসিকোয়েন্সটা সেটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করব, আর একটা হচ্ছে টাইম আউট। এখন আমি এই চারটা জিনিসই ইন ডিটেলস আপনাদেরকে বলবো যে আমরা কোন কাজটা কিভাবে বাচ্চার সাথে অ্যাপ্লাই করব। প্রথমে আসি হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। আমরা দেখেছি যে আমরা অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার আর কনসিকুয়েন্সের যে চার্টটা করেছিলাম সেখান থেকে এরপরে আমরা হচ্ছে গিয়ে একটা বিহেভিয়ার পিক করি যেটা হচ্ছে গিয়ে আমরা চেঞ্জ করতে চাই, এবং একটা বিহেভিয়ার আমরা পিক করি যেটা হচ্ছে আমরা বাচ্চাকে ইমপ্লিমেন্ট করতে চাই। একটা একটা চুজ করি, আমরা অ্যাজ এ হোল পুরো বাচ্চাটাকে একবারে চেঞ্জ করার জন্য বলি না। তো প্রথমে যে বিহেভিয়ারটা আপনি চান আপনার বাচ্চার মধ্যে বেশি বেশি দেখতে চান সেটার জন্য আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট ইউজ করি। প্রথমে হচ্ছে গিয়ে কিভাবে আমরা গুড বিহেভিয়ারকে রিওয়ার্ড করব। এমন না যে আমরা মনে করি যে বাচ্চাকে যদি আমি বেশি বেশি প্রশংসা করি তাহলে হচ্ছে বাচ্চা উচ্ছন্নে যাবে। আমি যদি ওর ভালো কাজগুলো বারবার ভালো হয়েছে ভালো হয়েছে বলি তাহলে বাচ্চা হচ্ছে গিয়ে বেশি লাই পেয়ে যাবে, সে ভালো কাজ করতে যাবে না। আসলে ব্যাপারটা কিন্তু একদমই তা না, বরঞ্চ তার উল্টা, যেটাতে আমরা ভালো বলবো সেটা সে বেশি করেও করবে। এবং রিওয়ার্ডটা ইমিডিয়েট রাখতে হবে। ইমিডিয়েট রাখতে হবে বলে আমরা তো হচ্ছে বাচ্চা একটা খেলনা গোছালে আমরা সাথে সাথে তাকে কিছু একটা চকলেট কিনে দেবে, ব্যাপারটা এরকম না। আমরা সাথে সাথে সেটা অ্যাকনলেজ করবো। এখন সাথে সাথে অ্যাকনলেজ করা কেন গুরুত্বপূর্ণ? কারণ বাচ্চা হয়তো জানে যে হচ্ছে গিয়ে ও অনেক গুড বয় হয়ে থাকলে আপনি ওকে অনেক খেলনা কিনে দিবেন, গিফট কিনে দিবেন, বাট এটা না বাচ্চারা ফলো থ্রু করতে পারে না। ওরা তো ছোট মানুষ, ওদের মনে থাকে না এত কিছু, যে এই বিহেভিয়ারের জন্য আমি এটা পেয়েছি, ভালো হয়েছিলাম তাই এটা পেয়েছি। কারণ সারা সপ্তাহে সে তো অনেক কাজই করেছে, ভালো কাজও করেছে খারাপ কাজও করেছে। এরপরে যখন আপনি তাকে ঘুরতে নিয়ে গেলেন বা গিফট দিলেন, ওটা যে ঠিক কোন ভালো কাজটার জন্য হয়েছে ওই ভালো কাজটা সে স্পেসিফিক্যালি ধরতে পারে না। তো সেই কারণে যখনই কোনো ভালো কাজ হবে সাথে সাথে প্রেস করবেন, বা ছোটখাটো ট্রিট রাখার চেষ্টা করবেন বাসায়। হয়তো একটা ছোট চকলেট দিলেন, এরকম যদি বড় কোনো ভালো কাজ করে। তো টাইমিংটা ইম্পর্টেন্ট, যে সাথে সাথে আপনার নোটিস করা এবং প্রশংসা করা। এরপরে আমরা তো সবকিছু হচ্ছে সাথে সাথে দিতে পারবো না, তাই না? বাচ্চা হয়তো কোনো খেলনা চাচ্ছে, বড় কোনো গিফট চাচ্ছে, সেটার কারণে আমরা যে সিস্টেমটা করি সেটাকে বলে টোকেন ইকোনমি। টোকেন মানে হচ্ছে কি আমরা একটা তাকে টোকেন দেই, যেটা স্টার হতে পারে, স্টিকার হতে পারে। এই স্টিকার গুলো সে জমালো এবং আমাদের একটা নির্দিষ্ট কাউন্ট থাকে যে সে 10টা বা 15টা যখন অ্যাচিভ করবে আমরা তখন তাকে হচ্ছে একটা গিফট দিব। এটাকে আমরা স্টার চার্ট বা রিওয়ার্ড চার্ট বলি। সে যে ভালো কাজটা আপনি যাচ্ছেন সে ভালো কাজটা হচ্ছে গিয়ে এরকম লেখা থাকবে এবং সেটার চারপাশ সেটার সামনে অনেকগুলো গোল্লা থাকবে। আমরা যখন শুরু করি তখন আমরা অল্প দিয়ে শুরু করি, কারণ বাচ্চারা হয়তো আমরা 1 মাস এই কাজটা করলে তোমাকে এটা দিব, 30 দিন, অতদিন বাচ্চা ধৈর্য রাখতে পারে না। যখন আমরা বিহেভিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং শুরু করি তখন আমরা শুরুর দিকে হয়তো 7 দিন বা 10 দিনের একটা গোল দিই, যে 7 দিন এই কাজটা করলে 7 দিন সে ঠিক মতো হোমওয়ার্ক করলে 7টা যে স্টার পাবে সেই 7টা স্টারের বিনিময়ে সে একটা গিফট পাবে। এবং এই গিফটটা কি হবে? এই গিফটটা হবে যে আপনি এবং আপনার বাচ্চা মিলে ডিসাইড করবেন দেওয়ার আগে, যে তুমি আচ্ছা তুমি তো এটা এটা চাচ্ছিলে অনেকদিন ধরে, আমি তোমাকে এইটা দিতে পারি। আপনি তো বাচ্চা যা চায় সব তো আর দিবেন না, আপনি যেটা দিতে পারেন আপনার সামর্থ্যের মধ্যে সেটাই আপনি বাচ্চার সাথে নেগোশিয়েট করবেন, যে তুমি যদি এই কাজটা শেষ করো, এই কয়টা স্টার তুমি পাও, দেন আমি তোমাকে এই গিফটটা দিব। তো ওইটা হচ্ছে আপনাদের দুইজনের সমঝোতার মাধ্যমে তৈরি হবে এবং একটা টার্গেট বিহেভিয়ার আমরা অ্যাট এ টাইম
ইউজ করব, এবং হয়তো যখন সে ওইটাতে ইউজ টু হয়ে যাবে তখন আমরা আরেকটা টার্গেট বিহেভিয়ার, আরেকটা ভালো বিহেভিয়ার আমরা নিব। যে প্রথমে হয়তো সে হোমওয়ার্ক করলো, এরপরে আমরা তাকে টার্গেট দিলাম যে সে তার খেলনা গুছিয়ে রাখবে, এবং যখন এটাতে ইউজ টু হয়ে গেল তখন আমরা আরেকটা টার্গেট দিলাম। এভাবে এভাবে আস্তে করে আমরা তার হ্যাবিটটা বিল্ড করব। এটা হচ্ছে একদম রিয়েল লাইফ এক্সাম্পল। আমার ছেলের সাথে আমি হচ্ছে স্টার চ্যাট ইউজ করি। এই যে প্রথমটা হচ্ছে গিয়ে ওই যে ওর নাম লেখা সানজার সাদ, এটা হচ্ছে টয় অর্গানাইজেশনের জন্য। ও যখনই প্রতিদিন খেলনা গুছিয়ে আসার পরে আমার আইপ্যাডে হচ্ছে গিয়ে এভাবে গোল্লাগুলো ভরাট করে। এবং আমি যেটা করি যে আমরা হয়তো দোকানে যাই, তখন বাচ্চা এটা কিনতে চায় ওটা কিনতে চায়, আমি ওকে বলি না যে না এটা কিনে দিব না, আমি বলি আচ্ছা তুমি কি কি কিনতে চাও, আমি সেগুলো ছবি তুলে রাখছি, আমি সেগুলো ছবি তুলে রাখি। এবং তারপরে আমরা হচ্ছে বাসায় এসে আলোচনা করি যে ওর কোন কাজটার জন্য আমরা হচ্ছে কোন খেলনাটা দিব। সো ও জানে যে ওটা ও পাবে, সো ওখানে সে ট্যান্ট্রাম করে না, যেহেতু আমি ছবি তুলে নিয়ে আসছি। পরে এখানে একটা ফাঁকিবাজিও করি যে যেগুলো খুব দামি খেলনা বা সামথিং ওই ছবিগুলো আমি ডিলিট করে দিই, যেটা আমি দিতে পারবো না। তো বাচ্চাদের তো আর তো মনে থাকে না। তারপরে হচ্ছে গিয়ে যেটা ওকে দিব সেটা আমরা তখন ডিসাইড করি যে আচ্ছা তাহলে এই জিনিসটা তোমার 1 সপ্তাহ হলে বা এই জিনিসটা তোমার 1 মাস হলে আমরা তাহলে এই গিফটটা পাবো। সো হি লুকস ফরওয়ার্ড টু ইট। এবং এখন অভ্যাস এরকম হয়ে গেছে যে যখন সে কিছু কিনতে চায় তখন বলে যে আম্মু আমার তো এটা কিনতে ইচ্ছা করছে, আমি কোন কাজটা করলে তুমি আমাকে এটা দিবা। কারণ সে জানে যে সে কোনো একটা কাজ করলেই রিওয়ার্ড পায়। সো আমি তখন হয়তো ওর একটা কোনো অ্যাক্টিভিটিস চুজ করে দেই যে তুমি এটা করলে এটা পাবা। সো এভাবে আমরা হচ্ছে বাচ্চাদের সাথে স্টার্টার প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেগেটিভ পানিশমেন্টে আসলাম, যে হচ্ছে আমরা তাকে আহ যখন সে ব্যাড বিহেভিয়ার করবে ওইটাকে কিভাবে শেপ করবো। এতক্ষণ তো আমরা দেখলাম যে ভালো বিহেভিয়ার করলে কি করব। খারাপ বিহেভিয়ার শেপ করার জন্য 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইগনোর করা। আপনার বাচ্চা যখন মাইল্ড কমপ্লেনিং, ঘ্যান ঘ্যান করতেছে, আহ ফাস্ট করতেছে, অনেক সময় এরকম হয় না যে বাচ্চা খিদা লেগেছে বা হচ্ছে ঘুম আসছে, সবকিছু নিয়ে ঘ্যান 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 করছে, আমরাও সেটাতে খুব রিয়াক্ট করছি, উফ চুপ করো, থামো তো, এত ঘ্যান ঘ্যান করো না, এত কান্নাকাটি করো না। নো, কোনো দরকার নেই। ওই সময় জাস্ট ইগনোর হিম অর হার। যখন হোমওয়ার্ক করতে যাচ্ছে না, এমনি জাস্ট একটু ঘ্যান 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 করছে, আপনি একদম পাত্তাই দিবেন না, শুনবেনই না, ভাব করবেন যে আপনি শুনতে পাননি। ঠিক আছে? তো মাইনর যে খারাপ বিহেভিয়ার গুলো সেটাকে আমরা টোটালি ইগনোর করব। কিন্তু যদি এমন হয় যে সে কাউকে হিট করছে বা ডেঞ্জারাস কিছু করছে, যাতে রিস্কি বিহেভিয়ার করছে, ব্যথা পেতে পারে, শুধুমাত্র তখন আমরা ইন্টারভেন করব, এবং অ্যাজ মিনিমাল ইন্টারভেনশন অফ অ্যাজ পসিবল। যে আমরা হয়তো তাকে ওই ব্যথার জায়গা থেকে সরিয়ে এনে আরেক জায়গায় রেখে দিলাম, বাট খুব বেশি রিয়াকশন দেখাবো না ব্যাড বিহেভিয়ারে। ব্যাড বিহেভিয়ারে যত কম অ্যাটেনশন দেখানো যায়, কারণ আমরা কি বলেছি, অ্যাটেনশন ইজ আ পাওয়ারফুল টুল, বাচ্চা এটা চায়। আমরা ব্যাড বিহেভিয়ারে কখনো তাকে সেই ভালো জিনিসটা দিব না, অ্যাটেনশন একটা ভালো জিনিস তার জন্য, আমরা তাকে এটা দিব না ব্যাড বিহেভিয়ার, ইগনোর করবো। এবং ইগনোর করতে করতে আপনি দেখবেন আসলে বাচ্চারা কিন্তু ঘ্যান ঘ্যান করে এবং চোখের কোণা দিয়ে লক্ষ্য করে যে আপনি আসলে তার ঘ্যান ঘ্যানটাকে কতখানি পাত্তা দিচ্ছেন। যখন কেউ পাত্তা দেয় না তখন কি দেখবেন সে কিন্তু আর কান্নাকাটি করছে না, সে ঘ্যান ঘ্যান করছে, আপনি চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেলেন, তারপর দেখবেন সে এমনিই থেমে গিয়েছে, কারণ তার ঘ্যান ঘ্যান তো কেউ শুনছে না, আপনি কোনো রিয়াকশন দেখাচ্ছেন না, কোনো চেঁচামেচি করছেন না, বারবার জিজ্ঞেস করছেন না, বারবার থামতে বলছেন না। সো আপনি ওটা ইগনোর করবেন। এবং এরপরে আপনি এটাও বলতে পারেন যদি খুব বেশি করে যে তুমি তো কান্না করে কথা বললে মা শুনতে পাচ্ছি না, তুমি যখন সুন্দর করে আমার সাথে কথা বলবে আমি তখন তোমার কথা শুনবো। সেটা তো আম্মু এটা দাও এটা দাও এটা দাও, আপনি তখন ইগনোর করবেন, বলবেন তুমি সুন্দর করে বলো তাহলে আমি শুনবো। তখন সে এসে যখন আপনার সাথে ক্লিয়ারলি কামলি সুন্দর করে রেসপেক্টেবল ওয়েতে বলবে আম্মু আমি কি এটা করতে পারি প্লিজ, তখন আপনি তাকে অ্যাটেনশন দিবেন। আপনি হয়তো তাকে একবার রিমাইন্ডার দিতে পারেন যে আমরা প্লিজ বলবো, আমরা সুন্দর করে কথা বলবো, এটা বলে আপনি চলে আসবেন। এবং এরপরে যখন সে কাম হয়ে ঠান্ডা হয়ে যখন সুন্দর মতো আপনার সাথে কথা বলবে তখন আপনি তাকে অ্যাটেনশন দিবেন। তাহলে সে শিখবে যে ঘ্যান ঘ্যান করলে আম্মু কথা শোনে না, আমি যখন সুন্দর করে কথা বলি তখন তো আম্মু ঠিকই আমার কথা শুনছে, তাহলে বাচ্চা কি করবে, আরো বেশি করে সুন্দর করে কথা বলবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে একটা জিনিসের যে লজিক্যাল কনসিকোয়েন্স সেটা তাকে ফিল করতে দাও। সব সময় হচ্ছে গিয়ে আমরা কি করি, বাচ্চা হোমওয়ার্ক করছে না, স্কুলে বকা খাবে, আমরা করায় দেই, ধরে পারলে নিজে করে দেই। তাহলে কি হয়, জিনিসটার যে লজিক্যাল কনসিকোয়েন্স, হোমওয়ার্ক না করলে যে টিচারের বকা খেতে হয়, এটা সে কখনো জানলোই না, এটা শুধু আমার মুখে সে শুনলো। আমরা তাকে 1-2 বার এটা ফিল করতে দিব যে তুমি যে হোমওয়ার্ক করছো না, আচ্ছা করো না দেখি তোমাকে, তাহলে তোমার
স্কুলে প্রবলেম হবে, মিস তোমাকে বকা দিবে, এটাই মানে তোমার প্রবলেম তুমি ফেস করো। তো সে একদিন 2 দিন এরকম গেল, বাকি সব বাচ্চারা হোমওয়ার্ক করলো, সে হোমওয়ার্ক করলো না, মিস তাকে খারাপ বললো, আপনি আসার পর আবার এটা নিয়ে জিজ্ঞেস করলেন যে হোমওয়ার্ক করনি, মিস কিছু বলছে? বলে, হ্যাঁ মিস তোমাকে বকা দিয়েছে। পরদিন 2 দিন পরে দেখবেন ভয়ের চোটে সে নিজেই হোমওয়ার্ক করতে চাইবে, যে সবাই করছে আমি করছি না, মিস আমাকে পছন্দ করছে না, আম্মু আমার হোমওয়ার্কটা হেল্প করো প্লিজ। তো আপনি কেন তাকে সবকিছু লজিক্যাল কনসিকোয়েন্স থেকে বারবার বাঁচিয়ে দিবেন? তাহলে তো সে শিখবে না যে কোনটা না করলে কি সমস্যা হয়। সে হয়তো একটা খেলনা ছুঁড়ে মারলো রাগের মাথায়, তখন আপনি সে খেলনাটা ছড়িয়ে রাখবেন, যে একটা খেলনা ছুঁড়ে মারলে সেটা দিয়ে আর খেলা যায় না, একটা খেলনা ছুঁড়ে মারলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে তুমি তার খেলনাটা দিয়ে খেলতে পারবে না, আমি এটা উঠিয়ে রাখছি কারণ আমি এটা তোমাকে নষ্ট করতে দিব না। সো খেলনা ছুঁড়ে মারার কনসিকোয়েন্স হচ্ছে খেলনাটা চলে যাওয়া। তাহলে সে কি করবে, আস্তে আস্তে আর খেলনা ছুঁড়ে মারা বন্ধ করে দেবে, রাগ হলে ওটা তো অন্যভাবে প্রকাশ করবে। তারপরে হচ্ছে গিয়ে বাচ্চা যখন কোনো কিছু ময়লা করে, নোংরা করে, এটা ওটা ছুঁড়ে মারে, এটা আপনি তাকে দিয়ে মোছাবেন। সে হয়তো ঠিক মতো ক্লিন করতে পারবে না, কিন্তু এই কাজটা যে তার করা লাগবে, একটা মেস তৈরি করলে সেই ময়লাটা যে তাকেই পরিষ্কার করা লাগবে। হয়তো আহ সে পেইন্ট করলো, পেইন্ট করার সময় চারদিকে অনেক, আপনি তো মুছবেনই পরে, কিন্তু তাকে তারটা বুঝতে দেওয়া যে এই কাজটা করলে এভাবে ছড়ায় ছিটায় ফেললে জিনিসটা মুছতে হয়। সে হয়তো দেয়ালে ছবি এঁকে ফেললো, ব্যাড বিহেভিয়ার, আপনি দেয়ালটা তাকে দিয়ে মুছাবেন। এবং যখন আপনি প্রথম প্রথম এটা করবেন, সে হয়তো ঠিক মতো মুছতে পারবে না বা ঠিক মতো পারবে না, কিন্তু আস্তে আস্তে জিনিসটা শিখবে এবং ওই বিহেভিয়ারটা সে, কারণ এই কষ্টটা তো আপনার করতে হচ্ছে, আপনার করতে হচ্ছে দেখে আপনি চান যে সেটা না করুক। তো এই কষ্টটা যখন তার করতে হবে, তখন সে বুঝবে যে আচ্ছা, আমি যদি ময়লা করি আমার তো পরে আবার এটা পরিষ্কার করতে হবে, তার চেয়ে আমি ময়লা নাই করি। তো এভাবে যে কোনো জিনিস না করার বা খারাপ বিহেভিয়ার করার যে লজিক্যাল কনসিকোয়েন্সটা, সেটা যতটা সম্ভব যেই ক্ষেত্রে তাকে ফিল করতে দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে তাকে করতে দিবেন। এবং এটা করার সময় অবশ্যই কাম অ্যান্ড রেসপেক্টফুল থাকবেন। এমন না যে তুমি খুব খারাপ, তুমি এটা কেন করছো এই জন্য তুমি মুছবা। জাস্ট কাম ভাবে, আচ্ছা এটা করলে, ময়লা করলে তো মুছতে হয় তাই তুমি মুছবা, হোমওয়ার্ক না করলে মিস বকা দেয় এটাই নিয়ম তাই তুমি বকা খাবা। এমন না যে ইউ আর ব্যাড, বা আপনি রাগারাগি করছেন বা রাগ করে মুছতে বললেন, তাহলে কিন্তু সেটা একটা পজিটিভ পানিশমেন্ট হয়ে গেল। নেগেটিভ পানিশমেন্ট আপনি কামলি দিবেন, ঠান্ডা মাথায় বলবেন যে জাস্ট এটা করলে এটা হয়, এটাই কনসিকোয়েন্স, এখানে আম্মুর কোনো হাত নেই, এটা জাস্ট নিয়ম, দুনিয়ার নিয়ম এরকম। আর একদম এক্সট্রিম ফেজে খুব বেশি ব্যাড বিহেভিয়ারের জন্য, যেটা বললাম যে আমরা কাউকে হিট করছে, কাউকে মারছে, এটা তো কোনোভাবেই কাম্য না। সেক্ষেত্রে আমরা টাইম আউট ইউজ করতে পারি। টাইম আউট হচ্ছে ক- এমন না যে আমরা, টাইম আউট হচ্ছে গিয়ে খুব ছোটখাটো ভুলের জন্য আমরা হচ্ছে বাচ্চাকে টাইম আউট দিলাম, একা রুমে রেখে দিলাম, এটা করা যাবে না। আপনার শুধুমাত্র বড় খারাপ বিহেভিয়ারের জন্য টাইম আউটটাকে প্রিজার্ভ রাখতে হবে, তাহলে যাতে বাচ্চা বুঝে যেটা খুব বড় অপরাধ হয়েছে। তো টাইম আউটটা কিরকম হবে, যে এই সময় এমন না যে তুমি এটা করছো কেন, এখন তোমাকে আমি রুমে রেখে দিব, একা থাকতে হবে, অনেক এক্সপ্লেইন করলেন, বুঝায় বললেন, এরকম করা যাবে না। জাস্ট একবারই এক্সপ্লেন করবেন যে এটা করলে কিন্তু এটা হবে, তারপরে সে এটা করলো, যে তুমি যদি ওকে মারো তাহলে কিন্তু আম্মু তোমাকে হচ্ছে গিয়ে একা রুমে কিছুক্ষণ রেখে আসবে। তো সে আবার মারলো, তখন আপনি জাস্ট নো এক্সপ্লেনেশন, আপনি তাকে নিলেন এবং কোনো চেঁচামেচি না, রাগারাগি না, বুঝায় বললেন যে এটা করলে এটা করতে হয়, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, বা কান্না পেলে এখানে বসে বসে কাঁদো, আম্মু 5 মিনিট পরে এসে তোমাকে নিয়ে যাবো। তো এটাই তার হচ্ছে গিয়ে পানিশমেন্ট। এটার অন্যের সামনে হিউমিলিয়েট করা, অপমান করা, বা এটা যে অপমানের জন্য যে আহ ও হিউমিলিয়েট ফিল করতেছে যে আমাকে এরকম করলো, আমার ফ্রেন্ডের সামনে এরকম বললো, ফ্রেন্ডের সামনে বলা যাবে না, পরিবারের অন্য সদস্যদের সামনে না, আস্তে করে নিয়ে এসে আপনি তাকে রুমের মধ্যে নিয়ে বুঝায় বললেন টাইম আউট ব্যাপারটা। এবং এটা যখন রিপিটেডলি কোনো বিহেভিয়ারের জন্য, এই যে সে মারছে রিপিটেডলি, আপনি তাকে টাইম আউট দিচ্ছেন, আস্তে আস্তে তার মারার বিহেভিয়ারটা কমে যাবে। এবং এতে আপনার কি হলো, আপনার কোনো চেঁচামেচি করা লাগলো না, মারামারি করা লাগলো না, জাস্ট কাম একটা রুমে সে হচ্ছে বসেছিল। এবং একটা বাচ্চার বয়স অনুযায়ী এই যে একা রুমে বসে থাকা, এটা হয়তো আপনি 5 বছরে করতে পারবেন, কিন্তু 2-3 বছরের বাচ্চার ক্ষেত্রে আমরা জাস্ট একটা কর্নারে বসে থাকতে বলি, বা হচ্ছে গিয়ে সোফায় গিয়ে চুপচাপ বসে থাকলো, মানে সে এই সময় কোনো ধরনের কোনো সুবিধা পাবে না, কোনো অ্যাটেনশন পাবে না, কেউ ওর সাথে কথা বলবে না, কোনো খেলনা দিয়ে খেলতে পারবে না, জাস্ট চুপ করে বসে থাকতে হবে। নট নেসেসারিলি এটা একটা আলাদা রুমেই হতে হবে। ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা আমাদের চোখের সামনে সোফার উপরও বসিয়ে রাখতে পারি। আচ্ছা,
এবং থ্রু আউট অল দিস প্রসিডিউর, এই যে রিইনফোর্সমেন্ট বলেন আর পানিশমেন্ট বলেন, আপনাকে কিন্তু কাম হতে হবে। কারণ কি বললাম যে বাচ্চারা অবজারভেশনাল লার্নার, যে তারা আপনাকে দেখে শিখছে। আপনি যতই তাকে পানিশমেন্ট দেন না কেন, এই সময় আপনার মাথা ঠান্ডা রাখা লাগবে। আপনি যে কোনো সময় বাচ্চাকে কনসিকোয়েন্স দেওয়ার আগে আপনি একটু পজ নেবেন এবং চিন্তা করবেন যে আপনি কি আসলে এটা আপনার এখন মেজাজ গরম, আপনি অন্য কারণে ফ্রাস্ট্রেটেড। এটা কিন্তু আমাদের অনেক সময় মায়েদের হয়, আমরা নানা কাজে নানা ধরনের ব্যস্ত থাকি, স্ট্রেসে থাকি, ওই স্ট্রেস আমরা অনেক সময় না বুঝে বাচ্চার উপর ঝেড়ে ফেলি। বাচ্চা হয়তো কোনো সময় একটা বড় অন্যায় করলো, কিন্তু আমাদের মন মেজাজ খুব ভালো, আমরা কিছু বলতেছি না, কিন্তু ছোট একটা কাজ করলো, ওই সময় আমি আগে থেকে ইরিটেবল হয়ে আছি, আমি হঠাৎ করে রিয়াকশন দেখে ফেললাম। সো রিয়াকশন দেখার আগে আমি পজ নেব এবং চিন্তা করব যে তার আসলেই তার অপরাধটা কত বড়, শাস্তিযোগ্য কিনা, নাকি ইগনোর করলেই হচ্ছে, আসলে আমি এটাতে রেসপন্স করব কি করব না, এবং কেন করব, আমি নিজে স্ট্রেসড আউট হয়ে আছি সেজন্য, নাকি বাচ্চাটা হচ্ছে গিয়ে আসলে খারাপ কাজ করছে সেজন্য। আচ্ছা, এবং যেটা বললাম যে ঠান্ডা মাথায় বাচ্চাকে বুঝিয়ে বলবেন এবং প্রতিবার ঠান্ডা মাথায় জিনিসটা ফলো থ্রু করবেন, যে রেগে রেগে না, তুমি এটা কোন করছো তাহলে আমি এখন এটা করলাম না, আস্তে করে বলবেন। এটা বাচ্চারা আরো বেশি ভয় পায় এবং আরো বেশি মেনে চলে। যারা চিৎকার দেয়, দ্যাট মিনস যে আপনার কথাটার ইম্পর্টেন্স খুব বেশি না, এজন্য এটাকে জোরে জোরে বলতে হচ্ছে। যখন কথাটা নিজেই খুব ভারী এবং ইম্পর্টেন্ট হয়, সেটা কিন্তু খুব আস্তে বললেও মানুষ গুরুত্ব দিয়ে শোনে, তাই আস্তে কথা বলার গুরুত্ব বেশি। এবং সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে কনসিস্টেন্সি। আমাদের মা বাবা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এক দুইবার ট্রাই করে যে না এটা তো হচ্ছে না, কিন্তু এটা তো একবারে হয় না, কারণ বিহেভিয়ার সে লার্ন করেছে অনেক দিন ধরে। সো এটা ভুলতেও তার অনেক দিন সময় লাগবে এবং সেই সময়টা দিতে হবে। সে হয়তো একদিনে তো সে এই কাজটা শিখে নাই, আপনি মাসের পর মাস তাকে হচ্ছে গিয়ে এভাবে বড় করেছেন, সেই জিনিসটা শিখেছে। তো এটা ভুলে নতুন বিহেভিয়ার শিখতেও তার কিন্তু একই রকম সময়ই লাগবে। আচ্ছা, তো এটা একটা যে কনসিস্টেন্সি এবং সেম রুল। আপনি অনেক রকম রুল বানালেন, হ্যাঁ, যে আমাদের কথা শুনে এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে ওটা, এবং এক একবার সেই রুল চেঞ্জ হচ্ছে। কোনো সময় গেস্ট আসলে রুলস চেঞ্জ হচ্ছে, বাইরে কোথাও ঘুরতে গেলে রুলস চেঞ্জ হচ্ছে, তা না, একই রুল সব সময় অ্যাপ্লাই হবে। অল্প কিছু রুল থাকবে, ফ্যামিলির কিছু জিনিস আপনি ইগনোর করবেন। যে বাচ্চা হয়তো ফ্রেন্ডরা আছে সেই দিন, বন্ধু বান্ধব আসলো একদিন, হয়তো রাত জাগলো, বা হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে খেলার সময় কিছু ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলো বাচ্চাদের মধ্যে স্বাভাবিক। সবকিছুতে আপনার ইন্টারভেন করার দরকার নেই, কিছু বেসিক রুল আপনার বাসায় থাকবে, আপনি জাস্ট ওই সমস্ত জিনিসে ইগনোর করবেন। সবকিছুর ক্ষেত্রে রুলস বানাতে যাবেন না, বাচ্চাদের কিছু জিনিসে আপনি ফ্লেক্সিবিলিটি এবং অটোনমি, ইন্ডিপেন্ডেন্স এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে সেম রেসপন্স ফ্রম এভরি পার্সন অফ দ্য ফ্যামিলি। আপনি একরকম বলছেন, আপনার বাচ্চার বাবা একরকম বলছে, সে দাদার কাছ থেকে একরকম ট্রিটমেন্ট পাচ্ছে, নানির কাছ থেকে আরেক রকম ট্রিটমেন্ট পাচ্ছে, তাহলে আমাদের রুলস ফলো করে কোনো লাভ হবে না। আমরা যখন কাজ করব, দরকার হলে বাসার প্রতিটা মানে বাচ্চার সাথে যাদের ইন্টারাকশন হয় তাদের সবাইকে নিয়ে আমরা বসি, যে দাদা দাদি নানা নানি, যাতে সবাই বুঝতে পারে যে বাচ্চার সাথে এইভাবে এইভাবে বিহেভিয়ার করতে হবে, এবং সবার কাছ থেকে যাতে সেম বিহেভিয়ার পায়। আপনি বললেন যে এটা করলে তুমি আজকে কার্টুন পাবা না, সে হচ্ছে আরেক রুমে গিয়ে সে অন্য আরেকজনের কাছ থেকে কার্টুন দেখেই ফেললো, তাহলে আপনার কোনো কথার তো কোনো দাম থাকলো না, সে তো এটা শুনবে না। আপনি যতই আমাদের রুলস ফলো করেন, বাচ্চা কিন্তু আলটিমেটলি ওই বিহেভিয়ারটা শিখবে না, কেননা অন্য জায়গা থেকে সেটা ঠিকই আদায় করে নিচ্ছে। সো বাসার সবাইকে এ ব্যাপারে স্ট্রিক্ট থাকতে হবে, এবং মানে একজনের কমান্ডে, যে মা যেটা বলেছে সেটাই, তাহলে এটা বাবাও জানবে, এটা দাদা দাদিও জানবে, এটা নানা নানিও জানবে, যে মা যদি নিষেধ করে তাহলে আমি দিব না, কারণ একজনের কমান্ডে বাচ্চাকে চলতে হবে। মাল্টিপল হ্যান্ড দিয়ে হ্যান্ডলিং হলে বাচ্চাকে আপনি ঠিক করতে পারবেন না। এবং প্রতিবারই একই রকম ফলো থ্রু করতে হবে, যে এটা হলে এটাই হয়, এটা যেন বাচ্চার মাথায় একেবারে গেঁথে যায়। সো কনসিস্টেন্সি ইজ দ্য কি। এবং আপনি যদি কনসিস্টেন্ট অবস্থায় 1 মাস বা এরকম সময় যখন করবেন, তখন আপনি হিউজ চেঞ্জ দেখতে পাবেন, কিন্তু ওই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। 1-2 সপ্তাহ ট্রাই করে হাল ছেড়ে দিলে হবে না। আচ্ছা, কি কি মিস্টেক্স করা যাবে না, আমি অলরেডি অনেকগুলো বলে ফেলেছি, যে অনেক বেশি লং লেকচার, রিপিটেড বারবার এক কথা বলা, এবং অন্যদের সাথে কম্পেয়ার করা, এটা আমরা অনেকে না বুঝে বা আনইনটেনশনালি করে ফেলি। এটা একেবারেই করা যাবে না, এটা বাচ্চাকে বাচ্চার কনফিডেন্স একদম নষ্ট করে দেয়। এতে বাচ্চা কিছুই শিখে না। ও অমুকে এটা করে, তুমি করো না, এটা বলে
কোনো লাভ নাই। মানে এর মানে না যে অমুকে করছে দেখে সে এটা করে ফেলবে। আপনাকে যদি কেউ এভাবে বলে যে সে তো অনেক ভালো রান্না পারে, তুমি কিছু পারো না, এটা শুনে কি আপনার খুব রান্নার মোটিভেশন বেড়ে যাবে নাকি আপনি আরো ডিমোটিভেটেড হবেন? বাচ্চাও তো ডিমোটিভেটেড হয় এবং এটা লং টার্মে তাদের কনফিডেন্স একদম নষ্ট করে যায় এবং অ্যাজ অ্যান অ্যাডাল্ট তারা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট হয়, কনফিডেন্স থাকে না, কোনো কাজ শুরু করার আগ্রহ পায় না, মনে করে যে আমি একটা ফেইলিয়ার। তারা লাইফে অনেক কিছু করে ফেললেও নিজেরা ডিপ্রেসড থাকে। সো এটা করা যাবে না। এমটি থ্রেটস দেওয়া যাবে না যে খালি বলার জন্য বললা হ্যাঁ এটা করলে এটা দিব না, আবার এমটি রিওয়ার্ডও দেখানো যাবে না যে তুমি এটা করলে আমি তোমাকে চকলেট দিব, তারপর আপনি দিলেন না। এটাও করা যাবে না। যেটা বলবেন সেটা করতে হবে, তাহলেই না বাচ্চা আপনার কথা গুরুত্ব সহকারে নিবে। ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া যাবে না, এটা তো বললামই। পাবলিকলি হিউমিলিয়েট করা যাবে না। সে যদি কোনো কাজ পাবলিকলি করলো, যে কাউকে মারলো, আপনি তার সামনে তাকে বকা দিবেন না, আপনি তাকে দূরে এনে বুঝিয়ে বলবেন। কারণ ওই সময় যদি আপনি তাকে তার সামনে বকাও দেন, সেটা কিন্তু সে ইমোশনালি হার্ট হবে, আহ সে হচ্ছে অপমান ফিল করবে এবং এটাতে কিন্তু তার বিহেভিয়ারটা কমবে না, বরঞ্চ আপনার উপর এবং ওই লোকটার উপর তার হচ্ছে একটা রাগ তৈরি হবে। হ্যাঁ, তো এটাতে লাভ নাই। আপনি দূরে এনে কেন হিটিং খারাপ, কেন আমরা কাউকে হিট করব না, এটা আপনি ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলবেন, তাহলে সে বুঝবে। এবং থ্রু আউট দ্য প্রসিডিউর বাচ্চা যেন এটা বুঝতে পারে যে আমরা তার ভালোর জন্য এটা করছি। মা এমন না যে মা হচ্ছে গিয়ে আমাকে শাস্তি দিতে চায়, বরং মা আমার ভালো চায়, সেজন্যই মা আমাকে এই পানিশমেন্টটা দিচ্ছে। এটা আপনিও বলবেন এবং বাচ্চা যাতে এটা ফিল করতে পারে, তাহলে পানিশমেন্টটা কার্যকরী হবে এবং এটা আপনার সাথে তার সম্পর্ক খারাপ করবে না। আচ্ছা, তাহলে বাচ্চার প্রতি আমাদের রেসপেক্টফুল থাকতে হবে, কারণ বাচ্চা মানুষ দেখে তার কোনো ইমোশন নাই, তার কোনো মান অপমান বোধ নাই, এটা কিন্তু ঠিক না। এবং আপনি যে তার অপমান বোধটা যত ডিস্ট্রয় করবেন, মানুষজনের সামনে যত বকা দিবেন, মারবেন, ও ফ্রেন্ডের সামনে বকা দিবেন, অন্যর সাথে কম্পেয়ার করবেন, আস্তে আস্তে তার অপমান বোধটা আসলেই চলে যাবে। তখন হচ্ছে আপনি তাকে মানুষের সামনে মারলেও তার কিছু যায় আসবে না। ঠিক আছে, তো এটা আমরা যাতে না করি। তাহলে আমরা যেটা বললাম যে প্রোগ্রেসের সময় লাগবে, এবং যেটা হয় যে আহ, অনেক সময় জিনিসটা লিনিয়ার হয় না যে এক লাইনে হচ্ছে গিয়ে আমাদের উন্নতি হচ্ছে। প্রথমে আমরা যে শুরু করলাম একটা টেম্পোরারি ডিপ হতে পারে, যে হচ্ছে গিয়ে বাচ্চা তখন টেস্ট করে আমাদেরকে যে আম্মু আমাকে এটা বলতেছে, আম্মু হয়তো করবে না, আমি একটু ঘ্যান ঘ্যান, আমি যদি ট্যানট্রাম বাড়াই দেই, আমি যদি কান্নাকাটি বাড়াই দেই, তাহলে মনে হয় আম্মু আমার কথা শুনবে। তো বাচ্চা তখন কি করে, ইনিশিয়ালি বাচ্চা ব্যাড বিহেভিয়ার বাড়ায় দেয়, কারণ বাড়ায় দিয়ে সে আপনার বাউন্ডারি চেক করে যে আম্মু কি আসলে এটাই কনসিস্টেন্ট থাকবে নাকি থাকবে না। সো ওই সময় কিন্তু ফ্রাস্ট্রেটেড হলে হবে না যে আমি তো এগুলো রুলস অ্যাপ্লাই করার পরে আমার বাচ্চার খারাপ বিহেভিয়ার আরো বেড়ে গিয়েছে, কারণ প্রথম দিকে বেড়ে যাওয়াটাই এক্সপেক্টেড। এবং আস্তে আস্তে আপনি যখন কনসিস্টেন্টলি এটা করতে থাকবেন, আপনি একটা নির্দিষ্ট সময় পরে, 1 মাস বা 2 মাস পরে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এই রেজাল্টটা দেখতে পাবেন। তো শুরুতেই হতাশ হয়ে গেলে চলবে না। এখন আপনার বাচ্চার আচরণগত সমস্যা, কখন আপনি এই রুলস অ্যাপ্লাই করে যাচ্ছেন, কিন্তু কতক্ষণ পর্যন্ত, কখন আপনি আসলে আপনার বাচ্চাকে ডাক্তার দেখানো উচিত, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? কখন হচ্ছে বিহেভিয়ার শুধু ম্যানেজ করলে হচ্ছে না, বাচ্চার আরো বড় ধরনের সমস্যা আছে, কখন? যখন দেখা যাবে যে সে এই খারাপ বিহেভিয়ারটা মাল্টিপল জায়গায়, সব জায়গায় সে এরকম করছে, বাসায় এরকম করছে, স্কুলে এরকম করছে, কনস্ট্যান্টলি সব জায়গা থেকে কমপ্লেন আসছে, বাইরে নিয়ে গেলেও সে সেম বিহেভিয়ার করছে, এবং আপনি যতই এরকম ট্রাই করছেন না কেন তার বিহেভিয়ারটা ঠিক হচ্ছে না, তখন আপনি প্রফেশনাল হেল্প নেবেন। এবং যখন দেখা যাবে যে এই বিহেভিয়ারটা শুধু বিহেভিয়ার প্রবলেম না, তার এটা এডিএইচডি বা অটিজম বা অ্যাংজাইটি, বা সে দুষ্টামি করছে না কিন্তু সে আসলেই পড়াশোনা বুঝে না, সে ইচ্ছা করে উল্টা লিখছে না, তার আসলে ডিসলেক্সিয়া আছে, তার লার্নিং ডিসএবিলিটি আছে, এগুলো যখন আপনি আন্দাজ করতে পারবেন যে কোনো ধরনের কোনো সমস্যা আমার বাচ্চা থাকতে পারে, আমার বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না, মানুষজনের সাথে মিশতে চাচ্ছে না, অতিরিক্ত দুষ্টুমি বলতে অনেক অতিরিক্ত দুষ্টুমি করছে যেটা কোনো কারণ নাই, এদিক ওদিক বেয়ে উঠে যাচ্ছে, বারবার ব্যথা পাচ্ছে, কোনো কিছুতে ঠিক মতো অ্যাটেনশন দিতে পারছে না, জিনিসপত্র হারিয়ে ফেলছে, এটা সে দুষ্টুমি করে করছে না, তার আসলে অ্যাটেনশনই নাই কোনো জিনিসে, 2 মিনিট কোথাও চুপচাপ বসে থাকতে পারে না, সেসব ক্ষেত্রে আপনি তার উপর বিহেভিয়ার ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে যাবেন না, বরঞ্চ আপনি স্পেশালিস্টের হেল্প নেবেন। আচ্ছা, এবং মনে রাখবেন যে বাচ্চার যত ছোট বয়সে যত আর্লি হচ্ছে ইন্টারভেন করা যায়, অটিজম বলেন, এডিএইচডি বলেন, যে ধরনের বিহেভিয়ার
ডিসঅর্ডার গুলো বলেন, ওডিডি বা কন্ডাক্ট ডিসঅর্ডার, এগুলো যত আর্লি ছোট বয়সে আমরা শুরু করতে পারি তত ভালোভাবে আমরা তার আউটকামটা পেতে পারি। সো ওভার ডায়াগনোসিস ভালো দেন আন্ডার ডায়াগনোসিস বাচ্চার ক্ষেত্রে। যে আপনার ন্যূনতম যদি আপনার কনসার্ন হয় বা ভিডিও দেখে অনলাইনে দেখে আপনি বুঝতে পারেন যে আপনার বাচ্চার হয়তো অটিজম বা এডিএইচডি থাকতে পারে, তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনি গেলেন, হয়তো প্রফেশনাল আপনাকে স্ক্রিনিং করে বললো যে না তার সমস্যা নাই, তাও তো আপনি নিশ্চিন্ত হলেন তার সমস্যা নাই, বাট সমস্যা যাতে মিস না যায়। ঠিক আছে, ওকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের নেক্সট স্টেপ অ্যাজ আ প্যারেন্ট কি কি হবে, আমরা আজকে থেকে যদি শুরু করি তাহলে আমরা প্রথমে কি করব, আমরা তার গুড বিহেভিয়ার গুলো নোটিস করা শুরু করব, সেটাকে স্পেসিফিক্যালি প্রশংসা করব, ওটার নাম ধরে যে তুমি এইটা করেছো, এটা আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। নেক্সট উইকে আমরা হচ্ছে তার সাথে 10 থেকে 15 মিনিট কোয়ালিটি টাইম দেওয়া শুরু করব, একদম বাচ্চার ইচ্ছা মতো এবং কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়া। একজন অ্যাডাল্ট মানুষের সাথে আমরা খুব বন্ডিং হলে আমরা যেরকম মনোযোগ দিয়ে গল্প করি, গল্পটা এনজয় করি, ঠিক সেরকম ভাবে আমার বাচ্চার সাথে টাইম স্পেন্ড করব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এবিসি ফ্রেমওয়ার্ক করার চেষ্টা করব, যে তার বিহেভিয়ার গুলো নোটিস করব, কনসিকোয়েন্স গুলো নোটিস করবো, এটা একটা লিস্ট করে রাখবো এবং আমাদের কষ্ট করতে হবে। হ্যাঁ, মানে কি বাচ্চা ভালো করে, আমরা অনেক সময় প্যারেন্টসরা আমাদের কাছে আসে এবং তারা এক্সপেক্ট করে যে আমরা বাচ্চাকে কোনো একটা ওষুধ দিব যেটার মাধ্যমে সে ম্যাজিক্যালি ভালো হয়ে যাবে, বাট স্যাড টু সে এরকম কোনো ওষুধ নাই যেটা হচ্ছে আপনার বিহেভিয়ার চেঞ্জ করতে পারে, এবং পুরা ইফোর্টটা আসলে বাবা মাকেই দেওয়া লাগে। হ্যাঁ, মানে এটার আর কোনো অল্টারনেটিভ নাই যে আমি কোনো শর্টকাট বলে দিব যেটার মাধ্যমে আপনার বাচ্চার বিহেভিয়ার একবার এবং কনসিস্টেন্টলি কাজগুলো আসলে আপনাকেই করতে হবে। বাচ্চার পরিবর্তনের সাথে সাথে আমাদের মায়েদেরকে আসলে পরিবর্তন হতে হয় বেশি বিহেভিয়ার ম্যানেজ করতে গেলে। তো আমরা এবিসি ফ্রেমওয়ার্কটা দিয়ে যে আমরা কি কি কনসিকোয়েন্স তৈরি করছি, এইটা আমাদের কষ্ট করে লিস্ট করতেই হবে। তো এইভাবেই স্মল এবং কনসিস্টেন্ট চেঞ্জ করতে করতে ইনশাল্লাহ আমরা একটা গুড রেজাল্ট পাবো, এবং আমরা পারফেক্ট প্যারেন্ট না হতে পারি, আমরা যদি কনসিস্টেন্ট প্যারেন্ট হই, দ্যাট ইজ গুড অ্যান্ড পারফেক্ট ইনাফ। সো এটাই আজকের আমাদের প্রেজেন্টেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন এবং এখনই ফিডব্যাক দিবেন, এবং যদি কোনো কিছু সাজেশন থাকে বা হচ্ছে গিয়ে কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে করতে পারেন, বা অ্যাজ এ হোল একটা ফিডব্যাক দিবেন যে আসলে কেমন হয়েছে বা কতটুকু বুঝতে পেরেছেন। কারণ আমি তো প্রফেশনাল সাইড থেকে বলেছি, অনেক কিছু হয়তো আপনাদের জন্য কঠিন হতে পারে। সো এটা আমাকে কাইন্ডলি ইনফর্ম করবেন। থ্যাংক ইউ, জাজাকুমুল্লাহ খাইরান। আপুকে অনেক শুক্রিয়া। আহ অনেক সুন্দর করে হচ্ছে আমাদের সামনে প্যারেন্টিং এর কিছু একদম খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দরভাবে হচ্ছে তুলে ধরার জন্য। আমার কাছে মনে হয় যে এখান থেকে হচ্ছে প্রত্যেকটা মা, বিশেষ করে যারা আছেন এখানে, ট্যান্ট্রাম বয়স থেকে মানে 2 ইয়ার্স থেকে শুরু করে 7-8 ইয়ার্স পর্যন্ত যাদের বেবি আছে তারা খুব সহজেই হচ্ছে আপুর বিষয়গুলো অনুধাবন করতে পারবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আপুর কোনো বিষয় বুঝতে, অথবা এইগুলো অ্যাপ্লাই করার পরও হচ্ছে যদি কারো প্রবলেম হয়ে থাকে, এরকম কোনো কোশ্চেন বা সমস্যায় আছেন কিনা, থাকলে হচ্ছে এখানে শেয়ার করতে পারেন বা বলতে পারেন। আপু যেহেতু আছেন, আপু হয়তো সলভ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আপু, আমি ওয়ালাইকুম মরিয়ম আসসালাম। পারভীন বলছি। জি আপু। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি আপু করেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে ফাউন্ডেশন লেভেলের যে বিষয়গুলো, মানে আপু খুব সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করেছেন। তবে মানে বাচ্চার বিহেভিয়ার যদি মানে হয়ে যায়, একদম এস্টাবলিশ হয়ে যায়, সেক্ষেত্রে সেটা আমি মানে কিভাবে ঠিক করবো এটা বুঝতে পারছি না। ফর এক্সাম্পল, সে প্রতিদিন বাইরে যেতে চায়, হ্যাঁ, বিকাল করে। তো আমার তো সবসময় নিয়ে যাওয়া পসিবল হয় না। তো এই ক্ষেত্রে আমি প্রথমে তাকে বুঝিয়ে বললাম, সুন্দর করে এক্সপ্লেইন করলাম যে না বাবা, এখন গেলে এই সমস্যা হতে পারে, তোমাকে আমি অন্যদিন নিয়ে যাব। তো সে কিছুতেই মানতে চাচ্ছে না বা চায় না। সামহাও সে খুবই জেদ করছে বা বিরক্ত করছে, অনেক সময় নিয়ে যাচ্ছে না, ওই অবস্থায় থাকছে, কিন্তু তার মেজাজটা খুবই খিটখিটে হয়ে যাচ্ছে। এবং মানে অ্যাট দ্য সেম টাইম সে তখন তার ছোট ভাইয়ের সাথে খারাপ বিহেভ করা শুরু করছে যদি আমি না নিয়ে যাই। হ্যাঁ, এবং আমি নিয়ে যাইও না অবশ্য অনেক সময়। তো এই যে এই সিচুয়েশনের ক্ষেত্রে মানে অ্যাজ এ মাদার আমি কি করতে পারি?
বা তার বিহেভিয়ারটা শেপে নিয়ে আসতে হলে মানে হোয়াট শুড আই ডু অ্যাজ এ মাদার? ওকে আপু, থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন করেছেন। আম, আমি যদি বলি যে এই যে বাইরে নেওয়ার ব্যাপারটা কোন দিন নিবেন এবং কোন দিন নিবেন না, এটার এখন কোনো কনসিস্টেন্ট রুলস আছে কিনা যে আমি সপ্তাহে শনি সোম বুধ তোমাকে বাইরে নিব, রবি মঙ্গল বৃহস্পতিবার তোমাকে নিব না। ইফ হি নোজ দ্যাট হোয়াট টু এক্সপেক্ট, কোন দিন আপনি নিবেন আর নিবেন না, এটা সে জানে কিনা? না, সে জানে না, সে রেগুলার বেসিসেই মোটামুটি যেটা করে আর কি। তাহলে এটা এখনো তার জন্য খুব ফ্রাস্ট্রেটিং, কারণ সে হচ্ছে প্রতিদিন আশা করছে আপনি নিবেন, কারণ আপনি এটার উল্টাটা কিছু বলেন নাই যে হচ্ছে গিয়ে আমি এই দিন তোমাকে নিব না। তো ইউ শুড বি স্পেসিফিক, কারণ এটা আসলে তো তার একটা আম, অধিকারের মতো যে সে বিকালবেলা বাইরে খেলতে যাবে। সো আপনি কোন দিন তাকে নিতে পারবেন না, এটা তাকে আগেই জানিয়ে রাখা যে আমরা সপ্তাহে এই 2 দিন যাই বা আমরা সপ্তাহে 3 দিন যাই, এটা একটা ফিক্সড রুল। আচ্ছা, যেই কয়দিন আপনি বলেছেন সেই কয়দিন আপনি ট্রাই করবেন অবশ্যই তাকে নিয়ে যাওয়ার, এবং কোনো কারণে না নিতে পারলে তাকে সরি বলা যে দোষটা আমার আজকে নেওয়ার উচিত ছিল। এবং যেই কয়দিন আপনি নিতে পারবেন না সেটাও আপনি আগে, আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 4.5। আচ্ছা, তো তার মোটামুটি ভার্বাল স্কিল আছে, তার লেভেলে আপনি তার সাথে কমিউনিকেশন করে একটা নেগোসিয়েশনে আসার চেষ্টা করবেন যে আসলে তো তোমার প্রতিদিন বাইরে যেতে ভালো লাগে বা আমরা আগে যেতাম, কিন্তু এখন যেহেতু এই সমস্যা হয়ে গিয়েছে আমরা আসলে যেতে পারছি না, এবং আমরা এখন সপ্তাহে আজকে থেকে আমরা আসলে 3 দিন যেতে পারবো, আমরা আর আগের মতো 7 দিনই যেতে পারবো না। সো তুমি কোন 3 দিন চুজ করতে চাও, বা তাকে যে কোনো একটা চয়েস দিলে বা তুমি কোন সময় যেতে চাও, এবং তার সাথে নেগোসিয়েশনে এসে আপনি জিনিসটাকে তাকে রাজি করেন। সে হয়তো প্রথমে এটা মানতে পারছে না বা উইনিং করার চেষ্টা করলো, তারপর আমরা যে স্টেপগুলো বললাম যে যেই দিন আপনি বলেছেন সেদিন আপনি অবশ্যই যাবেন, এবং যেদিন আপনি বলেছেন যে যাবেন না, সেদিন সে যতই ট্যান্ট্রাম করুক সেদিন আপনি যাবেন না। এবং সেটার কারণে সে যদি তার মন খারাপ হয়, সে কান্না করে, দ্যাট ইজ ন্যাচারাল, তাকে কান্না করতে দিবেন। কিন্তু সে যদি কাউকে হিট করে, তার বোনকে মারে, সেটা হচ্ছে গিয়ে আবার অ্যাবসলিউট নো নো, তখন হয়তো আপনি টাইম আউট বা অন্য কিছু অ্যাপ্লাই করবেন এবং আপনি সেটা তাকে বুঝিয়ে বলবেন। এবং যখন আপনি একটা রুটিন তৈরি করবেন এবং রুটিনটাতে কনসিস্টেন্ট থাকবে, তখন সে আস্তে আস্তে সেই জিনিসটা শিখবে। কিন্তু এখনো তো সে প্রতিদিন সকালে আশা করছে যে আপনি তাকে বিকেলে নিয়ে যাবেন, তারপর যখন নিচ্ছেন না, ওটা তার কাছে একটা ব্যাড নিউজ। আপনি দরকার হলে তার জন্য একটা রুটিন তৈরি করে দেন, তাকে দেখায় দেন যে আমরা আজকে যাচ্ছি, আজকে যাচ্ছি না, ওই দিন সকালে আপনি তাকে রিমাইন্ডার দিতে পারেন যে আজকে কিন্তু আমাদের যাওয়ার দিন। তাহলে এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে তার সুবিধা হবে, কারণ এখনো সে কিসে অ্যাডজাস্ট করবে, কোন দিন যাচ্ছেন কোন দিন যাচ্ছে না সে তো বুঝতে পারছে না। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ, 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 অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার রেসপন্সটা। ওকে, থ্যাংক ইউ। আপু, আম, জি। এক বড় ছেলের বয়স হচ্ছে 9, ছোট ছেলে হচ্ছে 6। এখন বেড ডিটাচ ব্যাপারটা কিভাবে বুঝাবো? যেমন এক রুমে আমি 2টা বেড দিয়ে বুঝিয়েছি, প্যারেন্টস আর বাচ্চারা আলাদা হয়ে থাকতে হবে। এটা একটু মেনটেন কিভাবে করব, কারণ ওরা মায়ের সাথে ছাড়া শুতেই চায় না। আচ্ছা, আপনি 9 বছরের বেবিটাও হচ্ছে আপনার সাথে ঘুমায়? হ্যাঁ, মানে ওকে বুঝাইলে অথবা একটু ওই পাশের বেডে যে শুবে, কিন্তু মন খারাপ করে যে তুমি তো ওকে নিয়ে শুইতেছো, ওকে তো মানা করতেছো না কেন, আমাকে মানা করতেছো। তো বলি যে তুমি তো বড় হয়েছো বা আল্লাহর নির্দেশ আছে, তোমার আর কিছুদিন পর তুমি 10 বছর হবা, তখন তো তোমাকে আলাদা রুমই দিতে হবে আমার। তো হুম। আর ছোটটাকে তো পারছিই না, বরঞ্চ ওর বাবাকেই ওরা আননোন মনে করে, যদিও বাবার সাথে বন্ডিং ভালো। তো এই জিনিসগুলা নিয়ে দেখা যায় প্রতি রাতেই বেডটা কি আপনাদের বেডের পাশে ওকে একটা বেড দিয়েছেন? জি, জি। সেম একই রুমে? রুমে 2টা বেড রেখেছি, বাচ্চাদেরও একটা বেড দিয়েছি, আমাদের বেড, কিন্তু ওরা ঘুরে ফিরেই ওই আমার, এবং মাঝরাতে উঠেও কান্নাকাটি হয়তো বা চলেই আসে। আচ্ছা, ওকে। ফার্স্ট অফ অল, এটা কিন্তু কোনো মানে বিহেভিয়ার না, মানে সে যে একবারে বোঝা যাবে সেইটা না। এটা তার একটা সুবিধা, সে মায়ের সাথে ঘুমাতো, এখন সেটা থেকে তাকে বের করে আনতে হবে। সো এটা তাকে রিইনফোর্স করতে হবে, হ্যাঁ, তাকে রিওয়ার্ড দিতে হবে যে সে একটা ভালো কাজ করছে, সে তার কষ্ট হচ্ছে মায়ের সাথে ছাড়া থাকতে, কিন্তু কেন সেটা করবে? তাকে এক্সাইটিং কিছু দিতে হবে যে তোমার একটা নতুন বেড হবে, তুমি এটা কিরকম বেডশিট চাও। আচ্ছা, আমি আমার 5 বছরের বাচ্চাকে যখন বেড ছাড়িয়েছি,
ছেলে বাচ্চা। তখন হচ্ছে গিয়ে ওকে জিজ্ঞেস করেছি, ওকে অনেক রকম নেটে ছবি দেখিয়েছি যে, দেখো এই ছোট বাবুরা কিন্তু আরো ছোট বয়সে একা একা থাকে, তো তাদের কি সুন্দর রুম থাকে, তাদের সুন্দর আলাদা বেড থাকে, তাদের বেডে তাদের পছন্দের ছবি থাকে, তুমি কিরকম বেড কভার চাও? তখন সে বলে যে সে স্পাইডারম্যানের বেড কভার চায়, তার ওয়ালে সে এরকম এরকম স্টিকার লাগাতে চায়, এবং ওই যে স্ট্রিপ লাইট যেগুলো আছে সেই লাইট গুলো সে চায়। মানে তার রুমের সেটিংস আমি হচ্ছে ওর বোনের সাথে একই রুমে ও শিফট হবে, তো ওখানে যতটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যেই সে যতটুকু করতে চায় সেটা আমি তাকে চয়েস দিয়েছি, কারণ আমি তো ওর জন্য এমনিতেই বেড কিনবো, বেডশিট কিনবো। সো কেননা ওর চয়েসে, সো হি ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। তারপরে সে তার রুমটাকে সাজালো, তার বেডের চারপাশে জায়গাটাকে সাজালো, এবং আমি হচ্ছে সেটাকে খুব একটা বিগ ডিল করলাম, সবাইকে বললাম। সবাই খুব খুশি হলো, হ্যাঁ সঞ্জয়ের একা বেড আছে, ও একা ঘুমাতে পারবে, ও বড় হয়ে গিয়েছে, কি সুন্দর, এত সুন্দর বেড তো আমরা কখনো দেখি নাই, সবার চেয়ে ওরটা সুন্দর। ওর কাজিনরাও খুব হচ্ছে গিয়ে ওকে ইয়া করলো, প্যাম্পার করলো এটা নিয়ে, বাসায় নানা নানিকে জানালো, ভিডিও কল দিল। সো হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে তার একটা আলাদা বেড হয়েছে। এরপর যখন অ্যাকচুয়ালি ঘুমানোর সময় হলো যে আমাকে ছাড়া ঘুমাবে, তখন তো স্বাভাবিক যে সে হচ্ছে প্রথম কয়দিন সে খুব কান্নাকাটি, প্রথম দিন অনেক রকমের উইনিং করে, আম্মু না প্লিজ এই তোমার সাথে ঘুমাই, এই সে। তখন আমি হচ্ছে ওর জন্য রিওয়ার্ডের ব্যবস্থা করলাম যে তুমি যদি এক রাত হচ্ছে গিয়ে ওখানে ঘুমাও, ও তো ওই যে বললাম যেটা, যে অনেক সময় অনেক গিফট চাই, আমি ওগুলো ছবি তুলে রাখি, তো ওখান থেকে আমি এটা চুজ করলাম যে তাহলে আমি তোমাকে এটা দিব। তো ফার্স্ট রাত যে যখন ঘুমিয়েছে এবং ঘুম থেকে উঠেই বিছানার পাশে সে সে গিফটটা পেয়েছে। এবং প্রথম কয়দিন হচ্ছে, তারপরে হচ্ছে আবার সে অনেক দিন ঘুমাতে চায় না এবং অনেকভাবে নেগোশিয়েট করার চেষ্টা করেছে যে আম্মু আমি ঘুমানোর আগেই গিফট দাও, আমাকে গিফট দাও তাহলে আমি ঘুমাবো। কিন্তু না, ওর কথা হচ্ছে যে তুমি ঘুমালে ঘুমালে তুমি গিফট পাবা, শেষ। তুমি ঘুমাবা কি ঘুমাবা না এটা তোমার ব্যাপার। সো সে যেটা করলো যে শুরুতেই সে যে একদিনে বেডে চলে গেল তা না, ওই দিন হয়তো সারাদিন বেডে ছিল, ওখানে খেলে, দুপুরে হয়তো ঘুমানো শুরু করলো ফার্স্টলি। যে দুপুরের ঘুমটা সে আগে আমার সাথে ঘুমাতো, দুপুরের ঘুমটা সে এখন নিজের বেডে ঘুমাচ্ছে। এবং আহ আমার বেডে চেয়ে সে এখন নিজের বেডে বেশি সময় কাটাচ্ছে, কিন্তু রাতের ঘুমটা হচ্ছে একদম লাস্ট। হ্যাঁ, ওটা তো বাচ্চাদের জন্য অনেক কঠিন, ওটা শুরুতে এক্সপেক্ট করা যাবে না, এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি সে হচ্ছে গিয়ে সেই মার্কে যাবে, এবং যেহেতু তার এটা কষ্ট করে করছে, তা এটা তার জন্য কতটা এক্সাইটিং করা যায় এবং কিভাবে তাকে রিওয়ার্ড দিয়ে এটা বোঝানো যায়। আপনার 9 বছরের বাচ্চাটাকে হচ্ছে গিয়ে এটা ফার্স্ট বলতে হবে, এবং ও যদি রিওয়ার্ড পায় যে ও একা ঘুমানোর জন্য গিফট পেলো, ওর বেডের হচ্ছে গিয়ে ইচ্ছা মতো সাজালো, এটা দেখে আপনার ছোট বাচ্চাটা জেলাস হবে যে না আমিও এটা চাই, তখন সে হয়তো আরো করতে আগ্রহ পাবে। এটা ট্রাই করে দেখতে পারেন। আমি বুঝাতে পেরেছি? আপু, আমার একটু একটা কোয়েশ্চেন ছিল। আমার হচ্ছে বাচ্চা, বড়জন হচ্ছে মেয়ে, ওর বয়স হচ্ছে 4 বছর 11 মাস, আর ছেলের বয়স হচ্ছে 1 বছর 11 মাস। তো এখন হচ্ছে আমার বড় জন যে, ও হচ্ছে সব সময় ওর ছোট ভাইকে, ছোটটা ছেলে আর কি, ও ছোট ভাইকে কন্ট্রোল করতে চায়। মানে আমি ইভেন হচ্ছে আমার সাথেও ওর লেনদেনে ও কন্ট্রোল করতে চায় যে হচ্ছে তুমি এখন ওকে ওইটা দিবা না, তুমি এখন ওইটা ওকে দিবা। মানে আমি যথেষ্ট এম্পাওয়ার্ড করে ওকে বড় করছি। তো যার কারণে দেখা যায় যে ও এখন ওই ছোট ভাইয়ের ক্ষেত্রেই হচ্ছে ও হচ্ছে ডিসিশন মেকার মনে করে নিজেকে, দেখা যায় যে ইন্টারফেয়ার করে, বা ভাইয়ের থেকে এটা টেনে নিয়ে যাচ্ছে, ওইটা নিয়ে যাচ্ছে, তো ছোটটা আবার হচ্ছে চিৎকার করে উঠে তখন। তো এইভাবে দুইজনেরই সবসময় দেখা যায় যে মানে প্রতিদিনই কয়েকবার, বেশ কয়েকবার এই ইনসিডেন্ট গুলা হয়। তো অনেক সময় দেখা যায় আমি টেম্পারটা ধরে রাখতে পারি না, তখন দেখা যায় যে আমি হচ্ছে তাকে বলে দিই যে তুমি কেন এরকম করো, তুমি এখন বড় হয়েছো। মানে বকা বকা চলে আসে না চাইলো। তো এখন এটা আসলে আপু কিভাবে ম্যানেজ করা যায়? আচ্ছা, কন্ট্রোল করতে চাই ইন সেন্স হচ্ছে সবসময় নিয়ে যায় খেলনা, নাকি হচ্ছে গিয়ে অন্য কিছুতে, যে ওকে খাওয়া দিতে চায় বা ওর কাজগুলো করতে চায় না, এরকম? কাজগুলা না আপু, মানে ওকে আমি কখনো কোনটা ওর জন্য ভালো হবে কোনটা মন্দ হবে, বা ও খুব টেন্ট্রাম থ্রো করতেছে যে হচ্ছে ওকে একটু ব্রাশটা যেন দেই, পেস্ট দিয়ে ও একটু ব্রাশ করবে, ছোট বাচ্চাটা, ও কি করবে, না তুমি এখন ব্রাশ দিবা না, ওকে হাত থেকে আমার থেকে নিয়ে যাবে, মানে হচ্ছে মানে সবকিছু ওকে কি কি দিব বা কি করব, বা ও কোনো একটা খেলনা নিল, এটা এখন কেন নিছো, এটা এখন, এটা তুমি এখন খেলবা না, এখন তুমি নাস্তা খাবা, বা মানে সবকিছু তো ওই ডিসিশন মেক করার চেষ্টা করে। তখন ও তো বাচ্চা যেটা ছোট সেটা তো 1 বছর 11 মাসে, তো অনেক কিছু বুঝে না। তো ও হচ্ছে চিৎকার করে উঠে। তো দেখা যায় যে তখন হচ্ছে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে। এখন আমি হচ্ছে তখন অনেক সময় কন্ট্রোল করতে পারি না নিজেকে, তখন আমি হচ্ছে যে বকা দিয়ে ফেলি। দেখেন এইটা আসলে কিভাবে ম্যানেজ করবো আপু, মানে আমার মাথাটাই ঠান্ডা থাকে না। ওরা দুই ভাই বোন, মানে ছোট জন তো বুঝে না, বড় জন সবসময় তার হাতে থেকে নিয়ে যাবে টেনে, ওইটাতেই ছোট জন চিৎকার করে ওঠে যে কোনো কিছুতে। বড় জন কোনো কথা নাই, কন্ট্রোল করার চেষ্টা করে।
আচ্ছা, কন্ট্রোল বলতে শুধু হাত থেকে টেনেই নিয়ে যায়, এটাই কন্ট্রোল? মানে এটা জি কন্ট্রোল জি, না, এটা হাত তো আসলে থেকে। ওকে খেলতে দিচ্ছে না, বা ওর সাথে আপনি ইন্টারাক্ট করেন এটাও চাচ্ছে না, এরকম? মানে আপনি ওকে আদর করলে, ওকে অ্যাটেনশন দিলে তখন হচ্ছে কি ওটা সরিয়ে দিচ্ছে? না, ওইটা ওইটা করবে না, ওইটা করবে না, কিন্তু হচ্ছে ওই যে আমার ছেলে এখন এখন ব্রাশ করার সময় না, কিন্তু কোনো কারণে হচ্ছে বাচ্চাকে আমি হচ্ছে ব্রাশটা দিলাম, যে আমি হচ্ছে গিয়ে ও খুবই চাচ্ছে যে আমি ওকে একটু ব্রাশটা দেই, ওর হচ্ছে আমি এই জন্য আজকে দিলাম। ও, দিলাম কেন, তখন ও এখনো বলবে ব্রাশের যে না সময় না। এখন তো ব্রাশের সময় না, তুমি ওকে কেন দিবা, এরকম? জি জি, তখন ও নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আম এটা যেটা, ও যেহেতু কন্ট্রোল চাচ্ছে, তো যেটাতে আপনি দিতে পারেন আগে আপনি সেটা হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যে ও যখন ওর ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবে। ওর ভাই না ছোটটা? জি আপু, ভাই। ছোট জন ছেলে, আচ্ছা। হ্যাঁ, যখন ওকে ওর সাথে খেলনা শেয়ার করবে, তখন হচ্ছে আপনি ক্যাচ করার চেষ্টা করবেন যে তুমি এটা করেছো, এটা তো খুব ভালো, এবং চেষ্টা করবেন যে ও যখন খাবে তখন আপনি চেষ্টা করবেন, আচ্ছা, যে তাহলে তুমি ওকে একটু খাইয়ে দিতে পারবে, তুমি কি আম্মুকে হেল্প করতে পারবে, তুমি কি ওকে ব্রাশটা আগিয়ে দিতে পারবে। ওর কাজগুলোতে আপনি ওকে ইনভলভ করার চেষ্টা করবেন, যেহেতু সে হচ্ছে গিয়ে মনে হচ্ছে প্রবলেম সলভার, সে আসলে কাজ করতে চায়। তাহলে যেই যে অপরচুনিটিতে আপনি ওকে কাজ করাতে পারেন, সেগুলোতে আপনি ওকে বেশি বেশি ইনভলভ করবেন এবং বেশি বেশি প্রশংসা করবেন। কারণ সে যদি যেটা করছে, যে আপনি ব্রাশের সময় না, আপনি ব্রাশ দিচ্ছেন সরিয়ে নিচ্ছে, সেটা তো সে তার মনের ভালো ইন্টেনশন থেকেই করছে, সে তো বুঝতে পারছে না যে এটাতে ভাইয়াটা কষ্ট পাচ্ছে, ও ভাবছে যে ভাইয়ার কষ্ট হবে এই জন্য আমি ব্রাশটা সরিয়ে নিচ্ছি, এটা ব্রাশের সময় না। সো যেহেতু তার ইন্টেনশনটা ভালো, তো ওকে আপনি ভালো ভালো কাজ দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করবেন এবং ওগুলাতে বেশি বেশি প্রশংসা করবেন। এবং সবসময় ও তো ছোট, ওকেও তো সবসময় ও বুঝতে পারে না যে এটা এখনো করা উচিত না, বা ভাইয়া কষ্ট পাচ্ছে। এটা যখন আপনারা ঠান্ডা মাথায় থাকবেন, ও ছোটটা ঘুমিয়ে আছে, আপনি ওর সাথে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এবং করবেন ওর সাথে ওয়ান টু ওয়ান কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, যে ছোটজন আসার পরে ওর সাথে আপনার কানেকশন কমে গিয়েছে, এটা যাতে সে কখনো থ্রেটেন ফিল না করে। তো ওই কোয়ালিটি টাইমের সময় ওকে আপনি বুঝায় বলবেন যে হচ্ছে গিয়ে ও তো ছোট, তুমি যখন ছোট ছিলা তখন তুমি এরকম অনেক কিছু উল্টাপাল্টা করতা, এই সময় ব্রাশ করতে না করলেও ব্রাশ দিয়ে খেলা করতা, এটা সব বাবুরাই করে, এটা নর্মাল, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, সে তো যে টেনশন থেকেই করছে কাজটা। তো এটা আপনি ওকে যখন ঠান্ডা মাথায় থাকবেন তখন বুঝিয়ে বলবেন। আদারওয়াইজ যেগুলা কাজে ওকে অটোনমি দেওয়া যায়, যে তুমি বাবুর এটা করো, এই কাজটা করো, ভাইয়া খুব খুশি হবে, আমার খুব হেল্প হবে, সেটাতে ওকে করার চেষ্টা করবেন, যে ওকে আপনি আহ দিচ্ছেন, প্রায়োরিটি দিচ্ছেন, বড় বোন হিসেবে, বড় ভাই হিসেবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, এটা যাতে সে ফিল করে। তাহলে সেই সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকে সে ওর জন্য ভালো, এবং সে যে এই জন্য রেসপন্সিবল যে ভাইয়া যাতে কান্না না করে, ভাইয়া যাতে সবসময় আহ হ্যাপি থাকে, এটার জন্য তাকে আপনি যে রেসপন্সিবল, তাকে আপনি দায়িত্বটা দিয়েছেন, এটা তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন। আপু আমি কিছু বলতে চাচ্ছি। জি শিওর। আপু আমার একটি মেয়ে, আমার মেয়ের 7 বছর, বুঝছেন। ওর আব্বু বাহিরে থাকে, তো ও সবসময় আমার হাতে শোয়ার জন্য অনেক জেদ করে, বা বিভিন্ন জিনিস, মানে কোনো খেলাধুলা বা খাওয়া দাওয়া, যে বিভিন্ন জিনিস নিয়ে ও আমার সাথে অনেক রাগারাগি করে, মানে ওর মন মতো না হলে। তাহলে এটার জন্য ওর সাথে আমি কি করতে পারি? মানে ও সবসময় সবকিছু নিয়ে রাগারাগি থাকে, মানে রাগান্বিত অবস্থা থাকে। ওর মন মতো কিছু না হলে মানে ও প্রচুর কান্না করে, এমনও সময় হয় ও কান্না করতে করতে অনেক অস্থির হয়ে যায়, তারপর ওর কান্না থামানো যায় না। অনেক সময় ওর মাথা ব্যথা করে, বা পরের দিন ও স্কুলে যাইতে ওর সমস্যা হয়। এখন ওর এই রাগ গুলা কমানোর জন্য কি করতে পারি? আচ্ছা, ওর তো বাবা নাই বাসায়, আপনার আরো সাপোর্ট আছে কোনো বাচ্চা পালার জন্য? না আপু, আমার একটাই মেয়ে, আমার আর কোনো বেবি নেই। আচ্ছা, আপনি আর বেবি দুজনেই থাকেন বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার শাশুড়ি আছে, বাসায় আরো মানুষ আছে, কিন্তু ও কারোর সাথে তেমন মিশতেও চায় না। আবার ও আমার সাথে সবসময় মিশে ঠিক আছে, কিন্তু ওর মানে যেমন ধরেন, যেমন খেলাধুলার বিষয় হোক বা খাবার দাবারে, মানে ও কারোর সাথে বেশি শেয়ার করতেও চায় না। যেমন আমার ছোট বোন আছে বা ওর চাচাতো ভাই বোন আছে, ও কারোর সাথে বেশি একটা ইয়ে করতে চায় না। মানে ওর সবসময় এক ঘোরামি, মানে ও হাঁটতে, মানে খেলাধুলার বিষয় ও হাঁটতেও চায় না। আবার ওর ওর আগে যে কেউ জিতে যাবে ওটাও পছন্দ করে না, সবসময় ওই এসব বিষয় নিয়ে অনেক ঘ্যানের ঘ্যানের করে, কান্নাকাটি করে, অনেক রাগান্বিত অবস্থায় থাকে। আচ্ছা। আম ও যে অন্যদের সাথে জিততে চান, মানে ও যদি খেলায় হেরে যায় তাহলে রেগে যায়, এজন্য অন্যদের সাথে খেলতে
পারে না, এটা বলতে চাচ্ছেন? হয়। এমন কি ও যদি আমার সাথেও খেলে, যেমন আমরা প্রায় সময় বাসায় অবসর টাইমে লুডো খেলি, তো ওই খেলার মধ্যে ও কখনো ওর মানে হাইরা গেলে ওটা মানতে পারে না, ও হ্যাঁ অনেক হ্যাঁ, রাগ আচ্ছা করে এই আচ্ছা, জিনিসটা। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের সবারই ইনবর্ন টেন্ডেন্সি, আমরা সবাই হারলে রেগে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন সামাজিক হই, আমরা যখন মানুষজনের সাথে মিশি, যখন বুঝতে পারি যে ব্যবহারটা সামাজিক না, আস্তে আস্তে আমাদের এই ব্যবহারটা কমে আসে। আমরা যখন দেখি যে এটা করলে আমার ফ্রেন্ড হচ্ছে না, এটা করলে আমাকে কেউ পছন্দ করছে না, আমার সমাজে মিশতে গেলে আমাকে এটা মেনে নিতে হবে, তখন আমরা এটা মেনে নেই। কিন্তু আমরা তো সচরাচর এটা আমরা জানি না যতক্ষণ না আমরা সোশ্যালি মিশতে পারছি। সো আমরা এটা এক্সপেক্ট করব না যে বাচ্চা আগে থেকেই জানবে যে সোশ্যালি কিভাবে বিহেভ করতে হয়, যতক্ষণ না সে হচ্ছে কি মানুষজনের সাথে মিশছে। এবং সে যখন প্রথম প্রথম মিশবে, তখন তার এ ধরনের প্রবলেম হবে, ঝগড়াঝাটি হবে, হারলে কান্নাকাটি করবে। এটা আমাদের অ্যাজ এ প্যারেন্ট আমাদের মেনে নিতে হবে এবং ইগনোর করতে হবে, এবং বেশি বেশি করে তাকে মেশানোর সুযোগ দিতে হবে, যে সে কান্না করুক, মারামারি করুক, আমি তাকে হচ্ছে গিয়ে তার পিয়ারদের সাথে মিশানোর চেষ্টা করছি। সে কি স্কুলে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ও এবার নার্সারিতে পড়ে। আসলে সমস্যাটা কি, মানে ও যেমন সবসময় জ্ঞানের জ্ঞানের করতে থাকে, সবসময় সবকিছু বিষয় নিয়ে, মানে ওর মন মতো না হলে এটা মানে ও কেমন যেন অন্য টাইপের হয়ে যায়, মানে জ্ঞানে জ্ঞানে করবো, কান্নাকাটি করব, হাত পা মানে চাড়াচাড়ি করব, মানে অনেক বিরক্ত বোধ হয়। আর অনেক সময় বিরক্ত হওয়াতে আমার দাদি বা আমি অনেক রাগ হই, বা অনেক সময় ওরে মারিও। এটার জন্য আবার ওর যখন মন ভালো হয় তখন বোঝাইলো ও ঘুরে ফিরে ওই একই রকম, মানে ওর যদি মন মতো কিছু না হয় তাইলেই হয়েছে, মানে হ্যাঁ, ও ও কান্না যখন করতে বিরক্ত করে বা পারে। ঘ্যান ঘ্যান করে, তখন কি আপনারা সবাই ওকে মনোযোগ দেন বা হচ্ছে বলেন যে কেন ঘ্যান ঘ্যান করছো, বা ওর দাদি বলে যে এত কান্নাকাটি করে কেন, সারাক্ষণ কেন বিরক্ত করে, এরকম করা হয়? হ্যাঁ, এরকমই করা হয়। মাঝে মাঝে ও বিরক্ত হয়ে আমার বিষয়ে অনেক অবজেকশন করে যে তোমার মতো মা ভালো না, এটা না সেটা না, মানে ও অনেক আচ্ছা, তখন ও নিজের এটা কাছে কেন খারাপ বলে? ও লাগে। তো চায় যে আপনার অ্যাটেনশন চাচ্ছে, এবং যখন দেখছে আর কোনো কিছুতে পাচ্ছে না, আপনাকে একটা খারাপ কথা বললে আপনি অ্যাটেনশন দিচ্ছেন, দাদা দাদি সব রেগে যাচ্ছে, হ্যাঁ এগুলো কি বলে, এটা কোনো কথা হলো? তখন কিন্তু সে তার অ্যাটেনশনটা পাচ্ছে। আপনারা যদি ঘ্যান ঘ্যানকে একদম অ্যাজ এ ফ্যামিলি ইগনোর করা শুরু করেন, কেউ ও ঘ্যান ঘ্যান করলে পাত্তা দিবেন না, বরঞ্চ আপনি কয়েকটা ভালো বিহেভিয়ার, আমি যে স্টেপটা বলেছি শুরু থেকে ফলো করেন। যে আপনি একটা বা দুইটা ভালো বিহেভিয়ার ঠিক করেন। ও ও কি কোনো ভালো কাজ করে না? নিশ্চয়ই কোনো না কোনো ভালো কাজ করে, কিন্তু যেটা হয় যে ভালো কাজ করলে ওকে কেউ দেখছে না বা কেউ পাত্তা দিচ্ছে না, হ্যাঁ ও তো চুপচাপ আছে, ও তো চুপচাপ থাকবেই, তখন কেউ খেয়াল করছে না। তো এজন্য ও চায় যে ওকে সবাই খেয়াল করুক, সেজন্য সে একটাই ওয়ে পেয়েছে যে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করা, কমপ্লেন করা, মানুষের নামে খারাপ কথা বলা, কারণ এটা করলে সে অ্যাটেনশনটা পায়। তো চেষ্টা করবেন যে ভালো বিহেভিয়ার গুলো খুব বেশি নোটিস করার, প্রশংসা করার, এবং যখন ঘ্যান ঘ্যান করবেন আপনি টোটালি বাসার সবাই মিলে যদি ইগনোর করা শুরু করেন, তাহলে ও দেখবে যে ওর ঘ্যান ঘ্যান কেউ শুনছেই না, তা কার সাথে ঘ্যান ঘ্যান করবে। এবং আপনাকে খারাপ কথা বললেও আপনি ইগনোর করবেন, যখন রাগ রাগ আছে রাগের মাথায় আপনি এটা কোনো উত্তর দিতে যাবেন না। পরে হয়তো ভালো মতো বুঝিয়ে বলবেন, বাট একবারই, এরপর থেকে আবার আবার কোনো অ্যাটেনশন দিবেন না। এবং অনেক বেশি সোশ্যাল করে, যেটা ওর প্রবলেম, যে ও সোশ্যালি মিশতে পারছে না, কিন্তু সেই কারণে ও ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, এজন্য যদি আমরা তাকে না মিশাই, তাহলে তার আর মিশে শিখবে না সে কখনোই। সো আমাকে তাকে বারবার অ্যাপ্রোচ করতে হবে, যেহেতু হচ্ছে সে এরকম, তা আমি চেষ্টা করবো যে একটু বড় বাচ্চাদের সাথে বা অন্য বাচ্চাদের বুঝিয়ে বলা, যে ওর সাথে একটু বুঝে শুনে খেলো, এরকম বুঝাই শোনায় ওকে যত পারি যে এক্সপোজ করার চেষ্টা করব। রেগুলার স্কুলে পাঠানো, স্কুলের পরে অন্য বাচ্চাদের সাথে খেলা, ওটা সে থেকে থেকেই শিখবে। মানে এটা শেখানোর কোনো ওয়ে নাই যে আমি বাসায় আমি ওর সাথে লুডো খেলে ওকে লুডো খেলা শিখালাম, কারণ ও তো আমার সাথে সবসময় জিতে যায়, ওকে জিততে দেই, তাহলে কিন্তু সে শিখবে না যে অন্যদের সাথে হেরে গেলে কেমন বিহেভ করতে হয়। সেটা অন্যদের সাথে হেরে গিয়ে কান্নাকাটি করেই শিখতে হবে। আপু আরেকটা জিনিস জানার ছিল, আমার মেয়েটা মানে ও এমনিতে স্কুলে ভালো, লেখাপড়ায় মানে মোটামুটি ভালো, ততটাও না, কিন্তু ও কিছু কিছু বিষয় একটু, যেমন মাঝে মাঝে ওর ড্রয়িং এর বিষয় বা বিষয়, আরবি বিষয় একটু কম পারে, যেমন ওর চাচাতো ভাই থেকে। তো সবসময় ওরে মানে ব্লেম দেয় আমার শাশুড়ি বা আমার হাজবেন্ড, ওনারা প্রায় সময় বলে যে তুমি এটা পারো না কেন, গাধা, এটা সেটা, তোমার থেকে ও অনেক ভালো পারে। ও মাঝে মাঝে এটা নিয়ে অনেক মন খারাপও করে, বা মাঝে মাঝে ও পড়তেও চায় না। এটা কি ওর ব্রেনে বা ওর মানসিক ভাবে কোনো সমস্যা হইতেছে না? আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, আপনি তো বুঝতে পেরেছেন সমস্যা হচ্ছে, তাই না? একে তো ওর বাসায় বাবা নাই, ফাদারলি ফিগার নাই, ও তো একটা কষ্টে আছে, এরপরে যদি সবাই মিলে হচ্ছে ওকে খারাপ কথা বলেন, এক একটা বাচ্চা তো এক এক রকম, হাতের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না, সেজন্য যদি আপনি ওটা বারবার বলতে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে ওই
লাভ হবে না, বরঞ্চ হচ্ছে এই জন্যই হয়তো ও ঘ্যান ঘ্যান করে, অনেক ফ্রাস্ট্রেটেড থাকে, ভিতরে ভিতরে অনেক কষ্টে থাকে, সেটা সে প্রকাশ করার ওয়ে পাচ্ছে না দেখেই সবসময় তার মনের মধ্যে একটা চাপা রাগ আছে, এবং এটা আসলে বড় হলে দেখা যাবে যে নানা ধরনের মানসিক সমস্যা হিসেবে প্রকাশ পেতে পারে। আমি বলবো যে আপনি এখন থেকে আপনি খুব স্ট্রিক্ট হন যে আপনার বাচ্চাকে আপনি কি বলবেন কি বলবেন না, এবং এটা যেন বাসার সবাই মেনে চলে। বাচ্চাকে কখনো হেয় করে কথা বলা যাবে না, এটা একেবারে স্ট্রিক্ট নো। পানিশমেন্ট দেওয়া যাবে না ফিজিক্যালি, এটা বাসায় কেউই দিতে পারবে না। এটা যতদিন করবেন ততদিন আপনার হচ্ছে বাচ্চার বিহেভিয়ার ঠিক হবে না। জি। আচ্ছা, আমার কাছে আপুকে অনেক শুক্রিয়া। আপু হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কিছু কোশ্চেন আসছে, সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আর সময়ের সংক্ষিপ্ততার জন্য আমার কাছে মনে হচ্ছে যে বাকি বোনদের কোশ্চেন গুলো হচ্ছে আমরা আরেক সময় নেই, যদি আবার কোনো প্যারেন্টিং সেশন করি। আপু যে হচ্ছে বাংলাদেশ থেকে জয়েন করেছেন আমাদের সাথে এবং প্রায় 1.5 ঘন্টা সময় দিয়েছেন, আল্লাহ কবুল করে নেক আপুকে। আচ্ছা, আর আমি কি ফিডব্যাক দিতে পারি হ্যাঁ হ্যাঁ, জি আপুকে? জি, একটু আহ, 1 মিনিটে দিয়ে ফেলেন, হ্যাঁ, কারণ হচ্ছে 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে তো। জি আচ্ছা আপু। আচ্ছা, ওকে। আপুর সেশনটা রিয়েলি অনেক ভালো লেগেছে, কেননা অনেক কিছু উনি ইন ডিটেলে বলেছে, মানে ডেপথ একটা নলেজ জি থেকে মানে উনিও বলেছে এবং আমার মনে হয় সবাই বুঝেছে। তবে একটা বিষয় আমার একটু মানে মনে হয়েছে যে এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট হিসেবে আপু নিতে পারেন। সেটা হচ্ছে মাঝে মধ্যে যদি একটু আমাদেরকে নাম ধরে ডেকে একটু জিজ্ঞেস করতেন যে আমার কথা বুঝতেছেন কিনা বা শুনছেন কিনা, তাহলে হয়তো বা আমরা আরেকটু কানেক্টেড ফিল করতাম। মানে মাঝে মধ্যে হচ্ছে কি কনসেন্ট্রেশন একটু ব্রেক হয়ে যাচ্ছে, বা মনে হচ্ছে যে আমি কি আসলে এখানে এঙ্গেজ আছি কি নাই। তো এই কারণে উনি একটু ডাকলে টাকলে আমাদের মধ্যে একটা কানেকশন ফিল হতো, এই আর কি, এছাড়া আর কিছুই না। জাজাকুল্লাহ খারান, খুব সুন্দর সাজেশন। আমরা এরপরে ইন্টারেক্টিভ সেশন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওয়ার্কশপের মতো। জি, আল্লাহ। ঠিক আছে। জি, আসলে হুম। প্যারেন্টিং জিনিসটাই হচ্ছে সবর। সবরের কোনো শেষ নাই। আশা আপু, আমার কাছে। জি। আপু আমি একটু একটা কথা বলতে চাই, অল্প একটু সময় নিব। আচ্ছা ঠিক আছে ভাবি, 1 মিনিটে, কারণ হচ্ছে দেড় জি জি ঘন্টা ভাবি, প্রায় খুবই অল্প হ্যাঁ। সময়, জি 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 জি, জি। ঠিক আছে আপু। যে আপুকে অনেক অনেক শুক্রিয়া আপু, এত বেশি আলহামদুলিল্লাহ আপনি তথ্যবহুল ছিল, মানে আসলে শেখার মতো একটা সেশন ছিল। আলহামদুলিল্লাহ এই পুরোটাই আছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুক্রিয়া আপুকে। আপু আমি সবকিছুর সাথে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি কি হয় বাচ্চাদেরকে, বাচ্চাদের সাথে কথা বলার সময় আমরা কি করি, বলি যে তুমি এটা করো তাহলে কিন্তু আল্লাহ কিন্তু মন খারাপ করবে, আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হবে। এটা কিন্তু আমাদের ইউজুয়ালি ছোট ছোট বাচ্চাদেরকে বলা হয়। কিন্তু আমি আহমদুল্লাহ সাহেবের একটা লেকচার শুনেছিলাম, উনি ওখানে বলেছিল আমরা আল্লাহ তাআলাকে সামনে এভাবে না নিয়ে এসে আমরা শয়তানকে ওর মানে শত্রু বানাইতে পারি, যে তুমি যে দুষ্টুমিটা করছো এটা কিন্তু শয়তান এখানে হ্যাপি হবে। আর আল্লাহ তাআলাকে আমরা কখন ফিগার করবো, যে আল্লাহ তাআলা গিফট দেন, মানে তুমি এই ভালো কাজটা করেছো, ওয়াও, তাহলে তো আর তুমি অনেক বড় গিফট আল্লাহর কাছ থেকে। বাট আল্লাহ যে অসন্তুষ্ট হবেন এই কথাটা যেন আমরা বাচ্চাদের কানেই দিব না কখনো। কারণ বাচ্চাদের উপর তো আসলে আসলে আল্লাহ তাআলা কখনো অসন্তুষ্ট হন না, কিন্তু শয়তান অনেক হ্যাপি হয়। আমার ছোট মেয়েটার ক্ষেত্রে এটা করি, ও যে 5 জি বছর বয়স আলহামদুলিল্লাহ, ও যখন হিজাব পড়তে চায় না তখন বলি মা ঠিক আছে তুমি না পড়তে চাও সমস্যা নেই, তুমি হয়তো বা রেওয়ার্ড পাবে না কিন্তু শয়তান অনেক হ্যাপি হবে। তখন ও মনে করে যে না না, শয়তানকে তো কোনোভাবে হ্যাপি করা যাবে না, ঠিক আছে তাহলে আমি এটা করবো। এটা আর হুম কি, এটাই জাস্ট হুম হুম। একটু বলার জি ছিল। জি, জি জি, অনেক শুক্রিয়া যে একটা জি সুন্দর সাজেশন আসছে, সুন্দর পরামর্শ ছিল। আর যদি কারো কোনো কিছু বলার না থাকে, আমার কাছে মনে হয় আমরা আজকের সেশনটা হচ্ছে এখানে শেষ করতে পারি। ওয়ার আপুকে আবারও অনেক অনেক শুক্রিয়া। খুব সুন্দর করে হচ্ছে আমাদের সামনে একদম আম, সবগুলো বিষয় হচ্ছে চলে আসছে প্রায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বাচ্চাদের সাথে আসলে এভাবে হচ্ছে সবসময় তো আসলে সব মাদেরই হচ্ছে এরকম ধৈর্য থাকে না। তারপরেও হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে আসসালামু সুযোগ আলাইকুম। দেন, তৌফিক দিন। আহ জি। আপু আমি কি একটু কথা বলতে পারি? আপু, ওয়ার আপু, আপনার কি সময় হবে? আপ- হ্যালো ওয়ার আপু, কি আপু, শুনতে পাচ্ছেন? 9টা বাজে তো, আচ্ছা হ্যাঁ একদম অল্প। আচ্ছা, এটাই লাস্ট লাস্ট, কোশ্চেন। আমরা হ্যাঁ এটাই আমরা লাস্ট কোশ্চেন নিয়ে নিই। আপু আসলে দেশ থেকে জয়েন করছেন তো। হ্যাঁ আমার আমি প্রথম দিকে ছিলাম না, একটু ভুলে গেছিলাম, সরি দুঃখিত। আমি হয়তো সমাধান পেয়ে যেতাম। আচ্ছা, যেটা কথা হলো যে আমার মেয়ে, বড় মেয়ের বয়স হচ্ছে 9 বছর, 9 বছর 5 মাস। আর ছোট মেয়ের বয়স হচ্ছে 7 পূরণ হলো। তো দুইজনে হচ্ছে প্রায় সময় দুজনের মধ্যে ক্লাস লেগেই থাকে, দুজনের মধ্যে খুব ঝামেলা।
আর দুজন হওয়ার কারণে দুজন সবসময় দুষ্টামি মুডে থাকার কারণে এটা একটা প্রথম সমস্যা যে দুজনের মধ্যে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে। আর হচ্ছে একটা সমস্যা যে ওরা হচ্ছে কথা বললে একটা কথা কয়েকবার করে বলতে হয়। তো এটা আমি বিভিন্নভাবে আরো লেকচার থেকে চেষ্টা করি এভাবে ফলো করার, কিন্তু আমি আসলে পারি না হয়তো সিস্টেম মতো ফলো করতে। তো এই দুটো একটা সমস্যা যে কথা বলার মানে এতবার বলি কথা শুনছে না, বিশেষ করে অগোছালো করা একটা কথা কয়েকবার বলছি তারপর হয়তো তারা গুরুত্ব দিচ্ছে না, কারণ দুজন তারা সবসময় মানে তারা চিল মুডে থাকে। এই জন্য মানে চিল মুডে থাকছে, নিজেরা মধ্যে ক্লাস করছে, মানে আমার কথাকে গুরুত্ব দিচ্ছে না। এই আচ্ছা দুইটা আমার একটু মানে একটু কিছু আচ্ছা পরামর্শ। আহ থ্যাংক ইউ। আচ্ছা আশাপু, আজকের ইয়াটা কি লেকচারটা রেকর্ড আছে না? জি জি আপু, হ্যাঁ, আমি রেকর্ড পেলে রেকর্ড আমি করা হয়তো হয়েছে। সুবিধা হতো। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে হ্যাঁ, আপুর বারবার কথা বলার আলোচনাতে ব্যাপারটা, জি হ্যাঁ আসছে, আমরা রেকর্ড পাঠিয়ে দিব। আর যে বাচ্চাদের মারামারির কথা বললেন, এটা আসলে আহ একটা পর্যায় পর্যন্ত নর্মাল, এবং একটা বয়সে হচ্ছে বাচ্চারা ভাই বোনরা মারামারি করবে এবং এটাতেই বন্ডিং হবে। এবং আমরা এটা মা বাবারা যত বেশি ইন্টারফেয়ার চেষ্টা করব, তত তারা একজন আরেকজনের বিরুদ্ধে খেপে যাবে, হিংসা হবে, জেলাসি হবে, মাকে ওকে বেশি পছন্দ করে না, তাকে বেশি পছন্দ করে। কিন্তু এই যে মারামারি করে তারপরে একসময় হয়তো তাদের মধ্যে একটা মায়া তৈরি হবে, বন্ডিং তৈরি হবে। এবং এটা নর্মাল, সব ভাই বোনরা যারা এই ফেজের মধ্যে দিয়ে যায় তাদের মধ্যে বন্ডিংটা তত স্ট্রং হয়। এবং আমরা বলি যে আমাদের বইপত্রে এরকম লেখা আছে যে মারামারি করে রক্তারক্তি না করলে প্যারেন্টের উচিত না যে সেটাতে হচ্ছে কি ইন্টারফেয়ার করা, কারণ দিস ইজ একটা হচ্ছে কি আপনার বন্ডিং ফরমেশনের একটা ওয়ে তাদের মধ্যে। এবং একটা বয়সে এটা বড় হলে তো আর থাকবে না, এটা ঠিক হয়ে যাবে। ছোট বয়সে যদি একদম মারামারি রক্তারক্তি পর্যায়ে না যায়, আপনার এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নাই। আর যেটা হচ্ছে বারবার বলার ব্যাপারটা, এটা আজকে কভার করা হয়েছে, আপনাকে ইনশাল্লাহ আপু রেকর্ড পাঠিয়ে দিব। জি ইনশাল্লাহ। আসসালামু ঠিক আছে আলাইকুম আপু। আপু। আর আপু খুবই সরি হচ্ছে আজকে আমরা আপু আমি কোশ্চেন। কোনো কোশ্চেন দিতে চাচ্ছি না, আমি জাস্ট রেকর্ডটা আমরা কিভাবে পেতে পারি একটু কাইন্ডলি যদি আচ্ছা, বলতেন। আপনারা হচ্ছে যে গ্রুপ থেকে এই লিংকে এসেছেন, সেই গ্রুপে হচ্ছে এই গ্রুপগুলোতে ইনশাল্লাহ আপুর রেকর্ডটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আপু আমি হচ্ছে একটা পার্সোনাল লিংক পেয়েছি অন্য গ্রুপ থেকে, কোনো এরকম প্যারেন্টিং সেশনের গ্রুপ থেকে না। আচ্ছা প্যারেন্ট, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে মানে যারা হচ্ছে মোটামুটি দাওয়াত দিয়েছেন তাদেরকে হচ্ছে আমরা বলে দেব যে যে যেভাবে দাওয়াত দিয়েছেন এই রেকর্ডের লিংকটা হচ্ছে পাঠিয়ে দিতে। ঠিক আছে। জি আপু শুক্রিয়া। ঠিক আছে। জি আপু। আসসালামু আলাইকুম। জি ওয়ার আপু, অনেক শুক্রিয়া আপু, অনেক আর সময় দিলেন। আমাদের আর জন্য দোয়া আরেকটা করবেন। জি বিষয় আপু, আমি হচ্ছে আমার নাম্বারটা দিচ্ছি, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হচ্ছে এইখানে কারো কাছে যদি না পৌঁছে তাহলে সে আমাকে নক করতে পারে, তাহলে আমি তখন দিয়ে দিব। তাহলে তুমি একটু চ্যাটে তোমার নাম্বারটা হ্যাঁ দিয়ে দাও। দিচ্ছি, একটু সবাইকে একটু দেখার সুযোগ দেন, ও আর আপু চাইলে বের হয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওয়ার আপু আপনি চাইলে হচ্ছে বের হতে পারেন। আর হচ্ছে চ্যাট বক্সে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, তাহলে হচ্ছে সবাই নক করলো। ঠিক আছে প্রিয় হ্যাঁ বোনেরা, এটা তাহলে এটা হচ্ছে হ্যাঁ তুমি দিছো। আমি নাম্বার দিয়েছি, আমি নাম্বার দিয়েছি। কারো কেউ যদি আমি যেখানে যেখানে দাওয়াত পৌঁছানো হয়েছে সেখানে সেখানে হ্যাঁ আমি রেকর্ডিংটা দিব, কিন্তু তারপরেও কেউ যদি না পান তাহলে আমাকে অবশ্যই এখানে নক করেন আমার নাম্বারে। জি ঠিক আছে, অনেক শুক্রিয়া সামি। হ্যাঁ আহ, ঠিক আছে প্রিয় বোনেরা, আজকের মতো হচ্ছে আমরা আমাদের সেশনটি শেষ করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যাতে হচ্ছে মুসলিম উম্মাহ গঠনে হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নিক, এবং আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য দান করুক আল্লাহ এই বাচ্চাদের লালন পালনে। তো আমরা সূরা আসর পড়ে আজকে বিদায় নিতে পারি। ঠিক আছে।